আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমি ফারহান শেখ, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ নিউটনীয় বলবিদ্যার আমরা আজকে 4টা টপিক পড়ার চেষ্টা করব। তো টপিকগুলোর নাম কি কি একটু বলি হালকা করে। প্রথমে আমরা ঘর্ষণ বল এবং ঘর্ষণ সম্পর্কে একটু আলোচনা করব। সেকেন্ডে আমরা কেন্দ্রমুখী বল নিয়ে কথা বলবো। থার্ডে আমরা হচ্ছে সমতল রাস্তায় গাড়ির বাঁক নিয়ে কথা বলবো এবং ফোর্থে আমরা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো আমাদের আজকে তোমরা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা আমাদের এই লাইভটি বা লাইভ ক্লাসটি কে বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে জয়েন করছে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও। আর অবশ্যই পাশে কলেজের নামটা লিখে দিবা, তাহলে আমি বুঝে যাব যে আসলে তোমরা কে কোন কলেজ থেকে আমাদের সাথে জয়েন করেছো। ওকে, আচ্ছা, তো আমি একটু দেখি কমেন্টগুলো একটু পড়ি যে তোমরা আসলে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো একটু দেখি আমরা। তো আমাদের সাথে আসলে যুক্ত হয়েছে হচ্ছে ফেরদৌস শাম্মী, ওকে, ফারজানা প্রেমা, তারপরে হচ্ছে শিউলি বাইন, আচ্ছা ওকে, তারপরে হচ্ছে সাফিয়া আলম সিথি, সাজেদা চৌধুরী, তারপরে হচ্ছে আফরিন সিনথিয়া, ফারজানা প্রেমা, বাপ্পি চলে আসছে, ওকে, তারপরে হচ্ছে ফারজানা প্রেমা সালাম দিচ্ছ প্রত্যেককে, যারা যারা সালাম দিচ্ছ প্রত্যেকেই ওয়ালাইকুম সালাম, ওকে, সাদিয়া আদ্রিন চলে এসেছে, সাজিয়া আদ্রিন, আচ্ছা, তারপরে হচ্ছে আবু তালেব ফরহাদ, আচ্ছা, আয়রা আফরোজ চলে আসছে, মামিনুল ইসলাম ভাই চলে আসছে, তারপর হচ্ছে অনিক সাহা, মনময়, আচ্ছা ওকে, খাদিজা আক্তার আমাদের সাথে সংযুক্ত আছে, নীলিমা নিপা, আয়রা আফরোজ আবারও, হ্যাঁ আপু ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, আমাদের সাথে মোটামুটি অনেকেই সংযুক্ত হয়েছে। তো একটু বলে রাখি, আমাদের ফিজিক্সে এই নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা অনেক ফান্ডামেন্টাল এবং এর জ্ঞান আসলে যদি আমাদের অনেক ভালো থাকে, নিউটনীয় বলবিদ্যায় আসলে মূলত আমরা বল নিয়ে বা ফোর্স নিয়ে কথা বলি। আর বল তো আমরা সব জায়গায় প্রয়োগ করি বা বল সব জায়গায় আমরা আসলে দেখি। তো মূলত এই নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটার উপর যদি কারোর ভালো দক্ষতা থাকে, তাহলে আসলে ফিজিক্স ফার্স্ট পেপারটাকে বা সে ফিজিক্স ফার্স্ট পেপার একটা স্ট্রং দখল নিতে পারে ফিজিক্স ফার্স্ট পেপারের উপর। ওকে, আচ্ছা, তো আমরা একটু শুরু করে ফেলি। হ্যাঁ, তৃপ্তি ভূমিকা আমাদের সাথে সংযুক্ত হয়েছে, সুধা ইয়াসমিন, ওকে, তারপর হচ্ছে ফারজানা প্রেমা আবারও আসছো, শফিকুল আলম, মিথিলা মনি হচ্ছে সবুজবাগ গভর্নমেন্ট কলেজ থেকে, মনময় গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ থেকে, মালিহা রহমান আমার সাথে সংযুক্ত আছো। সবাই মালিহা রহমানকে হাই বলে দাও, আমাদের অত্যন্ত ভালো একজন ইনস্ট্রাক্টর এবং দারুণ পড়ায় আসলে উনি। হ্যাঁ, মালিহা রহমান আমাদের এসএসসি ম্যাথমেটিক্স নেয় উনি, আচ্ছা। তারপরে হচ্ছে ইয়াসিন মামুন ঢাকা থেকে, ওকে, প্রীতম ভৌমিক, আচ্ছা, সবাই অনেকে চলে আসছো আলহামদুলিল্লাহ। ফাহিম হাসান কেমন আছেন বলছো? ভালো আছি। আমাদের সাথে যুক্ত আছে সাজিদুর রহমান রিদওয়ান, ওয়ালাইকুম সালাম তোমাকে, ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে। ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, তো আমাদের প্রথমে আজকে যে টপিকটা আমরা পড়বো, ফার্স্ট টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে আমরা ঘর্ষণ বল নিয়ে একটু কথা বলবো। ওকে, আচ্ছা, তো ঘর্ষণ বল ইংলিশে তার নাম হচ্ছে ফ্রিকশন ফোর্স। ওকে, ইংলিশে তার নাম হচ্ছে ফ্রিকশন ফোর্স। ঘর্ষণ বল নিয়ে কথা বলবো। তো একটু বলি তোমাদেরকে, যখন কোনো বস্তু একটা সারফেসের উপর দিয়ে চলার চেষ্টা করে, মন দিয়ে শোনো, যখন কোনো বস্তু একটি সারফেসের উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে, তবে তার গতির বিরুদ্ধে একটা বাধাদানকারী বল কাজ করে। আমি আরেকবার বলি, যখন কোনো বস্তু কোনো সারফেসের উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে, তবে সেই গতির বিরুদ্ধে বা বস্তুর গতি বা মোশনের বিরুদ্ধে একটা বাধাদানকারী বল কাজ করে। সেই বাধাদানকারী বলকে আমরা বলি হচ্ছে আসলে ঘর্ষণ বল। ওকে, সেই বাধাদানকারী বলকে, তো মূলত হচ্ছে ঘর্ষণ বল হচ্ছে আমাদের দুই ধরনের। ওকে, দুই ধরনের ঘর্ষণ বল নিয়ে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আলোচনা করা হয়। এক নাম্বারটা হচ্ছে আমাদের হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বল। তো আমরা একটু লিখে নিই খাতায়। অবশ্যই ক্লাসটা করার টাইমে খাতার সামনে রাখবা, খাতায় নোট করার চেষ্টা করবা। অনেকে হয়তো ব্যস্ত থাকতে পারো এই টাইমটাতে, হয়তো অন্য কোনো কাজে, খুব শীঘ্রই ইফতারি শুরু হবে, অনেকে হয়তো বাসায় আব্বু আম্মুকে হেল্প করো ইফতারিতে। তো তারা কি করতে পারো, তারা হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করতে পারো। তো লাইভ ক্লাসটা শেয়ার করলে কি হবে, যখন তুমি তোমার ফ্রি টাইম পাবা বা যখন তুমি সুযোগ পাবা ক্লাস
এই আমাদের ফিজিক্স ক্লাসটা করার, তখন তুমি তোমার টাইমলাইন থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখে নিতে পারবা। তো সবাই একটু কষ্ট করে আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো, তাহলে কি হবে, তা তোমার ফ্রেন্ডরাও উপকৃত হবে, জানতে পারবে যে আসলে আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে গেছে, আবার তুমিও উপকৃত হবা। কখনো যদি তোমার এই টপিকটা আবার দেখা লাগে, তুমি তোমার টাইমলাইন থেকে ইজিলি আমাদের এই ক্লাসটা দেখতে পারবা আরেকবার। ওকে, আচ্ছা, তো আমি আরেকবার বলি, ঘর্ষণ বল হচ্ছে আমাদের দুই ধরনের। একটা হচ্ছে আমাদের, বা প্রথমটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল। লিখে নাও, আমি বলবো আর খাতায় লিখে নিবা। একটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল, আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বল। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা আলোচনা করব স্থিতি ঘর্ষণ বল নিয়ে। ফার্স্টে আমরা আলোচনা করব স্থিতি ঘর্ষণ বল নিয়ে। তো আমরা একটু মুছে দেই। হ্যাঁ, তো ফার্স্টে আমরা আজকে এখন আলোচনা করব স্থিতি ঘর্ষণ বল নিয়ে। ওকে, তো আমি একটু কমেন্টে দেখি সবাই মোটামুটি চলে আসছো। আমাদের সাথে অর্ণব যুক্ত আছে, শেখ হাসিন মুবাশিরা যুক্ত আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, তো এবার দেখো স্থিতি ঘর্ষণ বল। তো নরমালি হচ্ছে স্থিতি ঘর্ষণ বলকে আমরা এফ এস দ্বারা প্রকাশ করি। ওকে, স্থিতি ঘর্ষণ বলকে আমরা এফ এস দ্বারা প্রকাশ করি। ওকে, তো একটু বলি আমি স্থিতি ঘর্ষণ বলটা কি। ধরো এটা হচ্ছে একটা সারফেস বা তল, এই সারফেসের উপর সে ফর এক্সাম্পল একটা বস্তু রাখা, এই একটা ধরো আমাদের বস্তু রাখা, যেই বস্তুর ভরকে আমি প্রকাশ করলাম হচ্ছে এম দ্বারা। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা একটা বস্তু সারফেস বা তলের উপর হচ্ছে আমরা একটা বস্তু রাখলাম সিম্পলি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই বস্তুটার উপরে কি করব, বল প্রয়োগ করব। এই বস্তুটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, যদি বস্তুটা গতিশীল না হয়, এই কথাটার অর্থটা কি একটু বলি আমি, একটু আমরা বলার চেষ্টা করি। আমরা এই বস্তুর উপর বল প্রয়োগ করব, বাট এই বস্তু কি হবে না বলতো, গতিশীল হবে না। এই ব্যাপারটা কিভাবে সম্ভব? সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা সারফেস, এই সারফেসের উপর আমরা ডাস্টারটা রাখলাম, ধরো এই বস্তুটা রাখলাম। ওকে, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সারফেস বা তল, এই তলের উপর আমরা একটা বস্তু বা ডাস্টারকে রাখলাম। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এখন এই ডাস্টারটার উপর খেয়াল করো, আমি কিন্তু বল প্রয়োগ করতেছি, খেয়াল করতেছো, আমি কিন্তু হালকা অল্প ধাক্কা দিচ্ছি ডাস্টারটাকে, খেয়াল করতেছো, তাহলে খেয়াল করো আমি কিন্তু ডাস্টারের উপর বল প্রয়োগ করতেছি, বাট এই বলটা কিন্তু এনাফ না একে গতিশীল করার জন্য। ওকে, এই প্রযুক্ত বলটা, যেই প্রযুক্ত বলটা আমি ডাস্টারের উপর প্রয়োগ করতেছি, সেই প্রযুক্ত বলটা আসলে এনাফ না একে মুভ করানোর জন্য। ধরো তোমার কাছে একটা বিশাল ভারী বস্তু আছে। ওকে, তুমি তোমার কাছে ধরো একটা বিশাল ধরো চালের বস্তা আছে। ওকে, তো তুমি নিশ্চয়ই ওই চালের বস্তার উপর যদি তুমি অল্প পরিমাণ বল প্রয়োগ করো, হ্যাঁ, তুমি যদি আস্তে করে ধাক্কা দাও চালের বস্তার উপরে, তুমি কিন্তু চালের বস্তাটাকে মুভ করতে পারবা না। ওকে, তার মানে বল প্রয়োগ করলেই যে বস্তুকে মুভ করানো যায় এই কথাটা কিন্তু সত্যি না। ওকে, তার মানে তুমি যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করবা, হয় সে গতিশীল হতে পারে, আবার সে স্থিরও থাকতে পারে। ওকে, বল প্রয়োগ করলে বস্তু যে গতিশীল অলওয়েজ হবে তা কিন্তু না, বল প্রয়োগ করলে বস্তু স্থিরও থাকতে পারে, আবার গতিশীলও হতে পারে। কেননা তুমি যদি একটা বিশাল বস্তুকে অনেক অল্প বস্তুর উপর তুমি যদি অল্প পরিমাণ বল প্রযুক্ত করো, সেই অল্প পরিমাণ বল দ্বারা বস্তুকে কি করা সম্ভব না বলো তো, মুভ করানো সম্ভব না। তো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতেছি যে আমরা এই বস্তুটার উপর খুবই অল্প পরিমাণ একটা বল প্রয়োগ করতেছি। সে ফর এক্সাম্পল আমরা এই বস্তুটার উপর প্রযুক্ত বলকে আমি প্রকাশ করতেছি বড় হাতের এফ দ্বারা। আমরা এই বস্তুটার উপর বড় হাতের এফ বা এই একটা বল প্রয়োগ করলাম, এই বস্তুটাকে আমরা ধাক্কা দিলাম, বাট ওই বলটা আসলে এতটাই অল্প, ওই প্রযুক্ত বলটা আসলে এতটাই অল্প, তার সামর্থ্য নেই আসলে এই বস্তুটাকে কি করার বলো তো, মুভ করানোর সামর্থ্য নাই। এই বলটার মান এতটাই কম, এই বল দিয়ে এই বস্তুকে মুভ করানো যাচ্ছে না, এরকম একটা অবস্থা আমরা এখানে ব্যাখ্যা করছি। ওকে, আচ্ছা, যদি এরকম হয়, যদি এরকম হয় যে একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করছি বাট সে মুভ করছে না,
তার মানে আসলে কি, তার মানে আসলে এই বস্তুটার উপর বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করে, যেই ঘর্ষণ বলের নামটাকে আমি বলতে পারি, বা যেই ঘর্ষণ বলকে আমরা বলতে পারি স্ট্যাটিক ফ্রিকশন, বা হচ্ছে কি বলতে পারি বলতো, স্থিতি ঘর্ষণ। ওকে, এবং যেহেতু বস্তু মুভ করতেছে না, ওকে, যেহেতু বস্তু সামনেও লাগাচ্ছে না আবার পিছন দিকেও গতিশীল হচ্ছে না, বস্তু কখন মুভ করে না আমরা সবাই জানি, যদি এই ডানের বল আর বামের বল ইকুয়াল হয় তবে আমরা বলতে পারি যে বস্তু কি করছে না বলতো, মুভ করতেছে না। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি এই এফটা কিন্তু হচ্ছে আমাদের প্রযুক্ত বল, এই এফটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, আমরা যে পরিমাণ ফোর্স এর উপর অ্যাপ্লাই করলাম সেই অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ। আর এই এফএস মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, মানে তুমি অ্যাপ্লাইড ফোর্স বা বল ঠিকই প্রয়োগ করছো এই বস্তুর উপরে, ঠিকই এই বস্তুকে তুমি ধাক্কা দিছো, বাট ওই ধাক্কাটা আসলে এনাফ না এই বস্তুকে মুভ করানোর জন্য, যার কারণে অপোজিট সাইডে একটা ঘর্ষণ বল কাজ করছে, তাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, যেহেতু বস্তু কি আছে বলতো, স্থির আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এই বস্তুটা কি আছে বলতো, এই বস্তুটা হচ্ছে স্থির আছে। ওকে, তো যেহেতু এই বস্তু স্থির, তো আমরা ছোটবেলায় পড়ছিলাম বা আমরা একদম অনেক আগে পড়ছিলাম, সে ফর এক্সাম্পল এই একটা বস্তু, তো এই বস্তুকে তুমি যদি ডানে 10 নিউটন বল প্রয়োগ করো, আবার এই বস্তুর উপর তুমি যদি বামেও 10 নিউটন বল প্রয়োগ করো, বস্তু কোন দিকে যাবে? কমন সেন্স বলবে বস্তু কোন দিকে যাবে না, বস্তু কি থাকবে বলতো, বস্তু স্থির থাকবে। তার মানে কোন বস্তু যদি স্থির থাকতে চায় তাকে দুই দিকে সমান পরিমাণ বল প্রয়োগ করতে হয়, উভয় পাশে বা অপোজিট সাইডে সমান পরিমাণ বল প্রয়োগ করতে হয়। তো অপোজিট সাইডের বলগুলো যদি ইকুয়াল হয় তবে আমরা বলবো ওই বস্তুটা কি থাকবে বলতো, স্থির থাকবে। যেহেতু আমি বললাম যে এই বস্তুটা স্থির আছে, তাই আমি এই ক্ষেত্রে বলতে পারি যে আমাদের প্রযুক্ত বলকে আমি যদি বড় হাতের এফ দিয়ে প্রকাশ করি, এই প্রযুক্ত বল আর এই এফ এস মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ বল কি বলতো, ইকুয়াল। বস্তুকে বল প্রয়োগ করব বাট সে গতিশীল হবে না, স্থির থাকবে, ওই সময় আসলে কাজ করে কে বলতো, স্থিতি ঘর্ষণ বল কাজ করে, যাকে আমরা এফ এস দ্বারা প্রকাশ করতে পারতেছি। ওকে, তাই আমরা এখান থেকে লিখতে পারবো এফ ইকুয়ালস টু এফ এস। আচ্ছা, তো এবার এখান থেকে আরেকটু বলি, আরেকটু যদি আমরা আগানোর চেষ্টা করি, সেটা হচ্ছে অবশ্যই আমরা যেহেতু ঘর্ষণ নিয়ে কথা বলতেছি, আমাদের তলটা কিন্তু মসৃণ না, এটা আমরা মোটামুটি সবাই তো জানি, ক্লাস 9-10 তো পড়ে আসছি যে মসৃণ তলে কোনো প্রকার ঘর্ষণ নাই, আর অমসৃণ তলে অবশ্যই ঘর্ষণ আছে, এটা হচ্ছে অমসৃণ তল, অবশ্যই তোমরা এটা মেনশন করে ফেলবা। আচ্ছা, তো যেহেতু বস্তু স্থির আছে সেক্ষেত্রে আমরা বলতেছি প্রযুক্ত বল আর স্থিতি ঘর্ষণ বল বা অপোজিট সাইডের দুইটা বল কি বলতো, আসলে ইকুয়াল, যেহেতু বস্তু কি আছে বলতো, যেহেতু বস্তু স্থিতিশীল আছে। আচ্ছা, তো এবার আমরা এই এফএস এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখতে চাই, যে আমরা এখন কি বের করতে চাই, এফএস এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে চাই। আচ্ছা, তো দেখা যায় যে এফএস, এই যে এফএস যেটা, এফএস মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, এই স্থিতি ঘর্ষণ বলটা হচ্ছে আমাদের হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। অভিলম্ব প্রতিক্রিয়া বল, আর মানে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স বা অভিলম্ব প্রতিক্রিয়া বল, লিখে নাও হ্যাঁ বাংলায়, আর মানে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। এটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ওকে, আমি তাও সমস্যা নেই, আবার বলবো অভিলম্ব প্রতিক্রিয়া বল, আমি তাও বলবো অভিলম্ব প্রতিক্রিয়া বল সম্পর্কে। ওকে, আমি তাও বলবো, কোনো সমস্যা নেই, অভিলম্ব প্রতিক্রিয়া বল। ওকে, আচ্ছা, তো একটু বলি অভিলম্ব প্রতিক্রিয়া বলটা আসলে কিভাবে কাজ করে। আমরা সকলেই জানি একটা বস্তু যদি টেবিলের উপর থাকে বা যে কোনো জায়গায় যদি থাকে, তবে সেই বস্তুর উপরে এমজি ফোর্স কাজ করে কোন দিকে বলতো, এমজি ফোর্স কাজ করে খাড়া নিচের দিকে, এই বস্তুর উপর এমজি ফোর্স কাজ করে খাড়া নিচের দিকে। ওকে, আচ্ছা, আর রিঅ্যাকশন ফোর্স কিভাবে কাজ করে একটু মনে রাখবা, রিঅ্যাকশন ফোর্সটা আসলে কিভাবে কাজ করে সেটা হচ্ছে, রিঅ্যাকশন ফোর্স কিভাবে কাজ করে একটু বলি। ধরো এটা হচ্ছে আমাদের সারফেস, তো এই সারফেসের উপরে আমরা একটা বস্তু রাখলাম, তবে
এই বস্তুর উপর কি কাজ করবে বলতো? রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। সেই রিঅ্যাকশন ফোর্স বা অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কেমন হবে? সেই অভিলম্ব প্রতিক্রিয়া বলটা হবে হচ্ছে এই বস্তুর সাথে লম্ব বরাবর বা এই সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করবে, মানে নীল মার্কারটা। ওকে, অলওয়েজ এই বস্তুর উপর কাজ করবে, এই বস্তুর উপর কাজ করবে সারফেসের সাথে বা তলের সাথে লম্ব বরাবর। ওকে, মনে করো যদি এমন হয় যে তলটা হেলানো বা বাঁকা, এই হেলানো তলের উপর একটা বস্তু আমরা রাখলাম, সে ফর এক্সাম্পল এই ডাস্টারটা আমরা রাখলাম। ওকে, ডাস্টারটা আমরা হেলানো তলের উপর রাখলাম, এই তলটা কিন্তু হেলানো, তবে সেক্ষেত্রে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কিভাবে কাজ করবে? সেক্ষেত্রে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কাজ করবে লাইক দিস, এভাবে। খেয়াল করো নীল মার্কারটার পজিশন, এই নীল মার্কারটা হচ্ছে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বলের ডিরেকশন। অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে তলের সাথে লম্ব বরাবর। তল কোনটা? আমার এই সারফেস বা এই যে যার উপর বস্তুটা রাখা বা ডাস্টারটা যার উপর রাখা সেটা হচ্ছে আমাদের তল। তো অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করে বা অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে তলের সাথে লম্ব বরাবর বা সারফেসের সাথে লম্ব বরাবর। খেয়াল করো এটা হচ্ছে আমাদের সারফেস, আমাদের এই প্র্যাকটিক্যাল খাতাটা হচ্ছে আমাদের সারফেস। এই সারফেসের উপর বস্তু রাখা, তাহলে সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করবে কে বলতো? অভিলম্ব প্রতিক্রিয়া বল। এই অভিলম্ব প্রতিক্রিয়া বলকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ওকে, আর দ্বারা প্রকাশ করি। তো একটু আমরা বলি, ওকে, তো আর দ্বারা আমরা প্রকাশ করি। তো একটু আমরা দেখি অভিলম্ব প্রতিক্রিয়া বলটা, আমরা একটু দেখতে চাই অভিলম্ব প্রতিক্রিয়া বলটা। ওয়েট, আচ্ছা, তো আর ওকে, তাহলে এবার একটু দেখো, তো আমরা এটা আমাদের সারফেস বা তল, তো তলের সাথে লম্ব বরাবর কাজ করবে অভিলম্ব প্রতিক্রিয়া বল এই বরাবর। এই অভিলম্ব প্রতিক্রিয়া বলকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ওকে, আর দ্বারা আমরা প্রকাশ করি। তো একটু কমন সেন্স থেকে কিন্তু বোঝা যায় আর এর ভ্যালু যদি বড় হয় তবে কিন্তু এই বস্তুটা কিন্তু শূন্যে ভেসে যাবে, আর mg এর ভ্যালু যদি বড় হয় তবে কিন্তু সে তল ভেদ করে নিচে চলে যাবে। যেহেতু সে শূন্যেও ভেসে যাচ্ছে না আবার তল ভেদ করে নিচেও চলে যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই এই উপরের বল আর নিচের বলটা ইকুয়াল হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই r ইকুয়ালস টু হচ্ছে আমরা mg বলতে পারি। ওকে, এই কেসের জন্য আমরা r ইকুয়াল টু mg বলতে পারি। ওকে, আচ্ছা, তো এখান থেকে খেয়াল করো আমরা কিভাবে আরেকটু আগাইতে পারি, সেটা হচ্ছে এই f অফ s, এই সমানুপাতিক চিহ্ন উঠায় আমরা একটা ইকুয়াল সাইন আনি এবং আমরা একটা ধ্রুবক আনি, সেই ধ্রুবকের নাম হচ্ছে মিউ s এবং এই r আমরা লিখে ফেললাম। ওকে, আর এই ক্ষেত্রে আমাদের স্পেশাল এই কেসের জন্য, স্পেশালি এই কেসের জন্য আমাদের এই fs এর ভ্যালু হচ্ছে মিউ s ইনটু mg। ওকে, মিউ s ইনটু mg, কেননা r ইকুয়াল টু হচ্ছে mg। তোমরা এই ফর্মুলাটা মনে রাখবা, এই যে ফর্মুলাটা fs ইকুয়াল টু মিউ s ইনটু r, এই ফর্মুলা তোমরা মনে রাখবা, যেখানে fs মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, মিউ s মানে হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একটা ধ্রুবক মান স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক প্রশ্নে দিয়ে দিবে, আর আর মানে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল, সেটা কাজ করে সারফেসের সাথে লম্ব বরাবর। আর আমাদের এই স্পেশাল কেসের জন্য আর এর ইকুয়াল টু বা আর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলতো? mg আমরা লিখতে পারি আর ইকুয়াল টু। ওকে, স্পেশালি এই কেসের জন্য। তো আমরা এখান থেকে কিন্তু বলতে পারি আমরা এই স্পেশালি এই কেসের জন্য এই লাইনটা সত্যি আর এই লাইনটা হচ্ছে আমাদের অলওয়েজ সত্যি। একটু লিখে নাও fs ইকুয়াল টু মিউ s ইনটু r। ওকে, আমরা বল প্রয়োগ করব বাট বস্তু গতিশীল হবে না। আমরা বল প্রয়োগ করব বা প্রযুক্ত বল বস্তুর উপর প্রয়োগ করব বাট বস্তু কি হবে না বলো তো? গতিশীল হবে না। তখন সেই ক্ষেত্রে আমরা স্থিতি ঘর্ষণ বলটা কাজ করি। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু কমেন্টে জানাই দাও তো, যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু কষ্ট করে কমেন্টে জানাই দাও, একটু কষ্ট করে কমেন্টে জানাই দাও যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা, আমরা তারপরে আগানোর চেষ্টা করি। ওকে, মিউ লিখবো কিভাবে, মিউ লিখবো কিভাবে, এটা তো আসলে লাবিব কমেন্ট করছো। মিউ এই যে এভাবে দেখো, এই যে এরকম এম এর মতন করে লিখবা, একটু এভাবে করে একটু বাঁকা করে লিখবা। ওকে, আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে ওকে,
তারপরে হচ্ছে ফেরদৌসী রহমান, একটু বলো যে এতটুকু আমরা বুঝতে পারছি কিনা। ফেরদৌসী, শাম্মী কমেন্ট করেছো বুঝছো, ওমর হামজাও আমাদের সাথে আছো, ওকে। নীলিমা নিপা, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে রেসপন্স করার জন্য, ওকে থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আগাই, ওকে আমরা একটু আগানোর চেষ্টা করি। আচ্ছা, তো স্থিতি ঘর্ষণ বল আমাদের হয়ে গেছে, স্থিতি ঘর্ষণ বল। এবার আমরা খুব তাড়াতাড়ি করে গতীয় ঘর্ষণ বলটা পড়ে নেই, ওকে এবার আমরা খুব তাড়াতাড়ি করে গতীয় ঘর্ষণ বলটা পড়ে নেই। তো আমরা 2 নম্বরে লিখতে পারি হচ্ছে গতীয় ঘর্ষণ বল। 2 নম্বরে আমরা লিখতে পারি গতীয় ঘর্ষণ বল বা কাইনেটিক ফ্রিকশন, ওকে গতীয় ঘর্ষণ, ওকে। তো গতীয় ঘর্ষণকে আমরা আসলে এফ কে দিয়ে রিপ্রেজেন্ট করি। গতীয় ঘর্ষণকে আমরা এফ কে দিয়ে রিপ্রেজেন্ট করি, যেখানে কে মানে হচ্ছে কাইনেটিক আর এফ মানে হচ্ছে ফ্রিকশন। তো কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ নাম শুনেই বোঝা যায় কিন্তু। হ্যাঁ, স্থিতি ঘর্ষণ কখন আমরা ইউজ করলাম, যখন বস্তু স্থির থাকবে। তাহলে গতীয় ঘর্ষণ বল কখন আমরা ব্যবহার করব, যখন বস্তু গতিশীল থাকবে। যখন বস্তু গতিশীল থাকবে মানে আমরা কোন বস্তুর উপর বল প্রয়োগ করব এবং আমাদের ফোর্সটা যথেষ্ট বড় হবে এবং যথেষ্ট বড় হওয়ার কারণে বস্তুটা সামনের দিকে মুভ করা শুরু করবে, ওকে। আমি আরেকবার বলি, আগের কেসে কি ছিল, আমাদের কাছে একটা বস্তু ছিল, বস্তুটা সারফেসের উপর রাখা ছিল, আমরা বল প্রয়োগ করছিলাম, বাট বস্তু কিন্তু আমাদের প্রযুক্ত বলের দ্বারা কি করছিল না বলতো, মুভ করতেছিল না। তখন সেই মুহূর্তে আমরা ব্যবহার করেছিলাম বা সেই মুহূর্তে আমরা যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। আর বর্তমানে আমরা কি করব, ওই সেই আগের মতোই বস্তু থাকবে, এইটা আমাদের সারফেস, মানে সারফেসটা অবশ্যই অমসৃণ সারফেস, তা না হলে ঘর্ষণ থাকবে না। এবং এর উপরে আমরা একটা ব্লক রাখবো বা আমরা বস্তু রাখবো যার ভ্যালু হচ্ছে m, ওকে। সারফেসের উপর আমরা m ভরের বস্তু রাখলাম। এবার আমরা এই বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করব, যেই ফোর্সের নাম দিলাম হচ্ছে আমরা f মানের ফোর্স। কিন্তু এই ফোর্সটা এখন এনাফ ফোর্স বা যথেষ্ট বড় মানের বল, যেই বড় মানের বল দ্বারা এই ফোর্সটা এখন যথেষ্ট বড় মানের বল, সেই বড় মানের বল দ্বারা আমরা এই বস্তুটাকে কি করতে পারতেছি, গতিশীল করতে পারতেছি। হ্যাঁ, তার মানে এই মুহূর্তে এই বস্তুটা এখন কি বলতো, এই মুহূর্তে এই বস্তুটা এখন হচ্ছে আমাদের গতিশীল, ওকে। এই মুহূর্তে এই বস্তুটা হচ্ছে আমাদের গতিশীল, ওকে। তো একটু মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের এই বস্তুটা খেয়াল করো ডান দিকে গতিশীল, তো মনে রাখবা ঘর্ষণ বল অলওয়েজ কাজ করে গতির বিপরীত দিকে। তাহলে এই বস্তুর গতি কোন দিকে বলতো, ডান দিকে। তাহলে এই বস্তুর গতি যদি হয় ডান দিকে, আমাদের এই বস্তুর উপরে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে বলতো, বাম দিকে কাজ করবে। এটাকে আমরা স্মল f কে দ্বারা প্রকাশ করতে পারি, স্মল f কে দ্বারা আমরা প্রকাশ করতে পারি, স্মল f কে দ্বারা, ওকে। খেয়াল করো, আমরা কিন্তু এখন আর fs লিখলাম না। কখন আমরা fs লিখবো, যখন আমরা বল প্রয়োগ করব ঠিকই, বাট বস্তু স্থির করবে না, তখন অপোজিট সাইডে আমরা কি লিখে দিব বলতো, তখন অপোজিট সাইডে আমরা কি লিখে দিব বলতো, fs লিখে দিব, ওকে। আর এখন আমরা বা এই কেসে আমরা কি দেখলাম, এই কেসে আমরা দেখলাম যে এই বস্তুটার উপর আমরা এমন বা পর্যাপ্ত এমন পরিমাণ বল আমরা প্রয়োগ করলাম, সেই পর্যাপ্ত বলের কারণে বস্তুটা ডান দিকে মুভ করার চেষ্টা করতেছে। যেহেতু বস্তুটা ডান দিকে মুভ করার চেষ্টা করছে মানে সে গতিশীল, তাই গতির বিরুদ্ধে বা গতির অপোজিট সাইডে বস্তুর গতি নিশ্চয়ই ডান দিকে হবে। বস্তুর গতি যদি ডান দিকে হয়, তাহলে গতির অপোজিট সাইডে যে বল কাজ করবে সেই বলটাকে আমরা বলি হচ্ছে গতীয় ঘর্ষণ বল, যাকে আমরা F কে দ্বারা প্রকাশ করি, ওকে। তাহলে একটু মন দিয়ে দেখো, আমাদের সারফেস কিন্তু এইটা, হ্যাঁ, সারফেসের সাথে প্যারালাল ওয়েতে বা সমান্তরাল ভাবে কিন্তু আসলে আমাদের এই ঘর্ষণ বলটা কাজ করে। খেয়াল করো, আমাদের এই নীল রেখাটা তো আসলে ঘর্ষণ বলকে ইন্ডিকেট করতেছে। এই নীল রেখা কিন্তু আমাদের এই কালো রেখার কি বলতো, সমান্তরালে। এই কালো রেখাটা হচ্ছে আমাদের সারফেস বা তল। তো তলের সমান্তরালে কে কাজ করে বলতো, ঘর্ষণ বলটা কাজ করে তলের সমান্তরালে, ওকে। একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে যে এই বস্তু যেহেতু ডানে গতিশীল, তাহলে এই বলটা কিন্তু অবশ্যই বড়। মন দিয়ে শুনো, এই বস্তু যেহেতু ডান দিকে গতিশীল, তাহলে এই f এর মানটা কিন্তু যথেষ্ট বড় এই f কে চেয়ে। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা কন্ডিশন লিখতে পারি, সেই কন্ডিশনটা হচ্ছে f বা অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স ইজ গ্রেটার দেন f কে। গতবার যেমন আমি লিখছিলাম f ইজ ইকুয়াল টু fs, এখন আমরা লিখলাম অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বল ইজ গ্রেটার দেন কি বলতো, f কে। তাহলে এখান থেকে আমরা আরেকটু আগানোর যদি চেষ্টা করি, আমরা এখন এই f কে এর ভ্যালু বের করতে চাই, সেই আগের মতই দেখা যায় যে f কে সমানুপাতিক হচ্ছে r, f কে হচ্ছে r এর সমানুপাতিক। তারপরে আমরা সমানুপাতিক ধ্রুবক উঠাই দেই, তো সমানুপাতিক ধ্রুবক উঠাই আমরা লিখতে পারি ইকুয়াল টু ইনটু
m k mu k into r ওকে তো এই স্পেশাল এই কেসের জন্য আমরা লিখতে পারি r mg মূলত এই লাইনটা মনে রাখলেই হবে Fk into r ওকে এটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বলের সূত্র Fk সমান mu k into r আর Fs mu s into r ছিল হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বলের ফর্মুলা আর গতীয় ঘর্ষণ বলের ফর্মুলা হচ্ছে Fk mu k into r ওকে এভাবে তুমি আসলে লিখতে পারো ওকে ঘর্ষণ বলটা এভাবে প্রকাশ করতে পারো আশা করি এই পর্যন্ত আমরা বা এই অবধি আমরা বুঝতে পারলাম ওকে আচ্ছা আর এখানে অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে Fk এর চেয়ে বড় হবে কেন অ্যাপ্লাইড ফোর্সটা বড় হবে কারণ যেহেতু বস্তু ডান দিকে যাচ্ছে ডান দিকের ফোর্সটা নিশ্চয়ই এই ফোর্সটার থেকে বড় বলেই তো সে ডান দিকে যাচ্ছে তাই F এর ভ্যালুটা Fk এর চেয়ে বড় হবে ওকে আর এখান থেকে হচ্ছে আমরা এইভাবে প্রমাণ করতে পারবো বা এভাবে হচ্ছে আমরা আগাতে পারবো এতটুকু মেবি আমরা বুঝতে পারলাম এবার আমরা গতীয় ঘর্ষণ বলটা আমরা বুঝলাম তো এবার আমরা পড়বো হচ্ছে কেন্দ্রমুখী বল আমাদের গতীয় ঘর্ষণ বল নিয়ে আমাদের আলোচনা শেষ এবার আমরা পড়বো হচ্ছে আচ্ছা একজন কমেন্ট করেছিল যে মিউ এর পরিবর্তে শুধু ধ্রুবক কে বসালে হবে কিনা না ভাইয়া মিউ এর পরিবর্তে ধ্রুবক কে বসালে হবে না তোমাদের কোশ্চেনে মিউ এর ভ্যালু দিয়ে দিবে মিউ কে আমরা বলি হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক Fs mu s into k এখানে mu s মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর আরেকটা ফর্মুলা একটু আগে আমরা দেখলাম সেটা হচ্ছে Fk mu k into r এই ক্ষেত্রে মিউ কে মানে হচ্ছে গতীয় ঘর্ষণ বল এই ক্ষেত্রে মিউ কে মানে হচ্ছে গতীয় ঘর্ষণ বল ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই রেসপন্স করার জন্য সবার রেসপন্স করার জন্য ওকে তাহলে এবার আমরা পড়ব হচ্ছে কেন্দ্রমুখী বল ওকে এবার আমরা পড়ব হচ্ছে কেন্দ্রমুখী বল তো কেন্দ্রমুখী বল ওকে কেন্দ্রমুখী বল আচ্ছা তো কেন্দ্রমুখী বলকে আমরা FCP দ্বারা প্রকাশ করি কেন্দ্রমুখী বলকে আমরা FCP দ্বারা প্রকাশ করি ওকে মন দিয়ে শুনবা কেন্দ্রমুখী বলটা আমরা কিভাবে বোঝার চেষ্টা করি ওকে আচ্ছা তো একটু দেখো সেটা হচ্ছে আমরা কেন্দ্রমুখী বলটা বোঝার আগে আমরা বৃত্তাকার গতি বা কৌণিক গতি নিয়ে একটু কথা বলি ওকে আচ্ছা একটু মনে রাখবা যে যদি কোনো বস্তুর গতি বৃত্তপথে বা যদি কোনো বস্তু বৃত্তপথে এভাবে আবর্তন করতে থাকে বা ঘূর্ণনশীল থাকে তাহলে ওই বস্তুর গতিকে আমরা বলি হচ্ছে কৌণিক গতি বা বৃত্তীয় গতি আমি আরেকবার বলি যদি কোনো বস্তু বৃত্তপথে এভাবে ঘূর্ণায়মান থাকে যদি কোনো বস্তু বৃত্তপথে ঘূর্ণায়মান থাকে তবে ওই বস্তুর গতিকে আমরা বলি হচ্ছে কৌণিক গতি বা বৃত্তীয় গতি ওকে যদি কোনো বস্তু বৃত্তপথে আবর্তন করতে থাকে তো আমরা ধরো সে ফর এক্সাম্পল মোহাম্মদ শাকিল বলছো ঘর্ষণ কোণ নিয়ে একটু বলবেন হ্যাঁ ভাই আমি ঘর্ষণ কোণ নিয়ে আজকে বলবো না আমি নেক্সট লেকচারে বলবো ইনশাআল্লাহ ওকে আচ্ছা তো আরেকটা টপিক তো বুঝছো ওটা আমি দেখাই দিব বলে সমস্যা নেই চিন্তা করার কোনো কারণ নেই তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে FCP ওকে আচ্ছা তো যদি কোনো বস্তু বৃত্তপথে আবর্তন করে তাহলে ওই বস্তুর গতিকে আমরা বলি কেন্দ্রমুখী ওই বস্তুর গতিকে আমরা বলি হচ্ছে বৃত্তাকার গতি বা কৌণিক গতি সে ফর এক্সাম্পল এই একটা বস্তু বা পার্টিকেল এ হচ্ছে এই বরাবর বা এই বৃত্তপথে আবর্তন করতেছে ওকে এই বস্তুটা হচ্ছে এই টোটাল এই বৃত্তপথে এভাবে গোল গোল করে আবর্তন করতেছে ওকে তাহলে সে এই বৃত্তপথে আবর্তন করে হ্যাঁ এই বস্তুটা আচ্ছা তাহলে এই বস্তু যদি বৃত্তপথে আবর্তন করে আমি এই বিন্দুর নাম দেই আমরা এই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমি A বিন্দু হ্যাঁ আচ্ছা তো এবার আমি যদি এখন প্রশ্ন করি যে এই A পয়েন্টে A বিন্দুতে এই পার্টিকেলটা বা এই বস্তুর বেগটা কেমন হবে তো তোমরা বলবা যে A বিন্দুতে আসলে এই বস্তুর বেগটা হবে হচ্ছে স্পর্শক বরাবর এটা মনে রাখবা হ্যাঁ স্পর্শক বরাবর আসলে আমাদের রৈখিক বেগটা কাজ করে হ্যাঁ ওকে বৃত্তপথের কোন বিন্দুতে স্পর্শক বরাবর রৈখিক বেগটা কাজ করে এবার আমি যদি প্রশ্ন করি যে এই বস্তুটা আবর্তন করতে করতে কোন এক সময় তো A বিন্দু থেকে সে কোন এক সময় সে ফর एग्जांपल এই B পয়েন্টে চলে আসবে হ্যাঁ কোন এক সময় তো পার্টিকেলটাই A পয়েন্ট থেকে আবর্তন করতে 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 সে কোন পয়েন্টে চলে আসবে বলো তো B পয়েন্টে সে চলে আসবে এবার আমি যদি প্রশ্ন করি যে এই B পয়েন্টে বস্তুর রৈখিক বেগটা দেখতে কেমন হবে তুমি বলবা B পয়েন্টে বস্তুর রৈখিক বেগটা দেখতে হবে লাইক দিস বা স্পর্শক বরাবর হ্যাঁ এই পয়েন্টে স্পর্শক বরাবর বৃত্তপথের এই পয়েন্টে স্পর্শক বরাবর V কাজ করবে তো এটাকে আমি V দিয়ে সূচিত করলাম এটাকে আমি V দিয়ে সূচিত করলাম তো আবারো খেয়াল করো আবারো সে বৃত্তপথে আবর্তন করছে তো বৃত্তপথে আবর্তন করতে 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 কোন এক মুহূর্তে সে ধরো
করো, সে ফর এক্সাম্পল এই সি পয়েন্টে চলে আসলো, কোন এক মুহূর্তে সি পয়েন্টে এসে চলে আসলো। তো সি পয়েন্টে আমি যদি প্রশ্ন করি বস্তুটার রৈখিক বেগ কেমন হবে, তুমি বলবা এই সি পয়েন্টের কি বরাবর বলো তো, সি পয়েন্টের স্পর্শক বরাবর আসলে রৈখিক বেগটা বা স্পর্শকীয় বেগটা কাজ করে। ওকে, তো আবারও খেয়াল করো, সি পয়েন্ট থেকে ঘুরতে 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 বা আবর্তন করতে করতে কোন এক মুহূর্তে সে ফর এক্সাম্পল এই ডি পয়েন্টে চলে আসলো। আমি যদি এবার প্রশ্ন করি যে এই ডি পয়েন্টে বস্তুর রৈখিক বেগটা কেমন হবে বা স্পর্শকীয় বেগটা কেমন হবে, বলবা যে এই ডি পয়েন্টের স্পর্শক বরাবর আসলে আমরা বেগটা পাবো। হ্যাঁ, আচ্ছা, তো এই বেগটা ধ্রুবকও হতে পারে বা কনস্ট্যান্ট হতে পারে, আবার চেঞ্জও হতে পারে। ওকে, আমরা কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করি। এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমি বললাম এই এ পয়েন্টের বেগটা ভি, আবার বি পয়েন্টের বেগও ভি, সি পয়েন্টের বেগও ভি, ডি পয়েন্টের বেগও ভি। অর্থাৎ আমি এখানে এমন একটা গতি নিয়ে আলোচনা করতেছি যেই বস্তুর গতিটা বা যেই বস্তু ঘূর্ণায়মান থাকাকালীন সময়ে এই বস্তুর এই বেগগুলো বা এই ভি গুলোর মান হচ্ছে ইকুয়াল বা স্পিড হচ্ছে সমান। ওকে, আমি ধরলাম মানে এই পার্টিকেল বা এ বিন্দুতে যদি এর বেগটা 10 মিটার পার সেকেন্ড হয়, বি পয়েন্টে এই বেগটাও 10 মিটার পার সেকেন্ড হবে, সি পয়েন্টেও এই বেগটাও 10 মিটার পার সেকেন্ড হবে, ডি পয়েন্টেও এই বেগটা 10 মিটার পার সেকেন্ড হবে বলে আমি এখানে আসলে আলোচনা করতেছি। ওকে, চেঞ্জও হতে পারে, বেগের ভ্যালুগুলো চেঞ্জও হতে পারে। ওকে, আমরা যখন কৌণিক গতি পড়বো তখন এটা সম্পর্কে আরো ডিটেইলস জানবো, যতটুকু আমার জানা প্রয়োজন ততটুকুই দেখো আগে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি যদি একটু পর্যবেক্ষণ করি আমাদের এই বেগটা ভি বেগ যখন এ পয়েন্টে ছিল তখন তার বেগের ভ্যালু যা, মানে এই বেগের মান যা, এ পয়েন্টেও কিন্তু বেগের মান তা, মানে আমি কিন্তু এরকম লিখি নাই এটা v1 এটা v2। এটা লেখার অর্থ কি জানো, আমি যদি এটাকে v1 আর এটাকে v2 লিখতাম এর মিনিংটা হচ্ছে এ পয়েন্টের বেগের ভ্যালু যা, বি পয়েন্টের বেগের ভ্যালু তা না, চেঞ্জ হয়ে গেছে। বাট আমি এখানে সবগুলাকে v দিয়ে সূচিত করলাম, মানে a b c d প্রত্যেকটা পয়েন্টের বেগের ভ্যালুটা আমি সেম ধরে নিলাম আমার एग्जांपलेর সুবিধার্থে। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো বেগ কি রাশি বলো তো, বেগ হচ্ছে ভেক্টর রাশি। ওকে, আচ্ছা, তো ভেক্টর রাশি কি হয় বলো তো, ভেক্টর রাশির কিন্তু আমাদের মানও আছে দিকও আছে। ওকে, আচ্ছা, যদি ভেক্টর রাশির ভ্যালুর চেঞ্জ হয় তবে আমরা বলবো ওই ভেক্টর রাশিটা চেঞ্জ হচ্ছে, যদি কোনো ভেক্টর রাশির দিকের চেঞ্জ হয় তবেও আমরা বলবো ওই ভেক্টর রাশিটার পরিবর্তন হচ্ছে। আমি আরেকবার বলি, একটা ভেক্টর রাশি যেমন বেগ হচ্ছে ভেক্টর রাশি। ওকে, যদি আমি বলি যে একটা গতিপথে বা একটা ঘটনায় কোনো বস্তুর বেগের মানের পরিবর্তন হচ্ছে তবেও আমি বলবো যে বেগের পরিবর্তন হচ্ছে। আবার কোন ঘটনায় যদি আমি এমন দেখি যে বস্তুর মানেরও পরিবর্তন হচ্ছে আবার দিকেরও পরিবর্তন হচ্ছে তখন আমি বলবো যে বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে। আবার কখনো যদি আমি এমন দেখি যে বস্তুর খালি দিকের পরিবর্তন হচ্ছে, মানের পরিবর্তন হচ্ছে না বস্তুর বেগের, তবেও আমরা বলবো যে বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে। কেননা বেগ হচ্ছে ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশির মানের পরিবর্তন হলেও ওই ভেক্টর রাশিটা পরিবর্তন হয়, দিকের পরিবর্তন হলেও ওই ভেক্টর রাশিটার পরিবর্তন হয়, মান ও দিক দুইটার পরিবর্তন হলেও ওই ভেক্টর রাশিটার কি হয় বলতো, পরিবর্তন হয়। ওকে, তো আমরা এই ক্ষেত্রে বা এই কেসে দেখতে পাচ্ছি যে যখন এই বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে আসলো এই বস্তু কিন্তু এই বেগের ভ্যালুর কিন্তু চেঞ্জ হয় নাই, মানে এই বেগের ভ্যালু আগে যা ছিল এখনো তাই আছে। বাট তুমি একটু খেয়াল করলে দেখবা এই বস্তুর ডিরেকশন বা এই বস্তুর গতিটা কি হবে বলতো, চেঞ্জ হবে। ওকে, এই বস্তুর ডিরেকশন কি হবে বলতো, চেঞ্জ হয়ে গেছে। এই এ পয়েন্টে বেগ কাজ করতেছিল এই বরাবর, আর বি পয়েন্টে খেয়াল করো ডানে কাজ করতেছে। হ্যাঁ, সি পয়েন্টে খেয়াল করো নিচের দিকে কাজ করে, ডি পয়েন্টে খেয়াল করো ডানে কাজ করে। তাহলে প্রতি মুহূর্তে এই এর বেগের কি চেঞ্জ হচ্ছে বলতো, ডিরেকশনের চেঞ্জ হচ্ছে। তো বেগের ডিরেকশনের চেঞ্জ হলো কি হয় বলতো, বেগের পরিবর্তন হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ করতে পারলাম যে বেগের দিকের পরিবর্তন হয়, বেগের দিকের পরিবর্তন হয়। এভাবে লেখো, আমি একটু বলি, বেগের দিকের পরিবর্তন হয়। ওকে, আচ্ছা, তো বেগের দিকের পরিবর্তন হলেও কিন্তু বেগের পরিবর্তন হয়, কেননা বেগ ভেক্টর রাশি। হ্যাঁ, একটা ভেক্টর রাশির দিকের পরিবর্তন হওয়া মানে আসলে ওই ভেক্টর রাশিটার পরিবর্তন হওয়া। তাহলে বেগের দিকের পরিবর্তন হওয়া মানে আসলে
ওই বেগের পরিবর্তন হওয়া। তাহলে বেগের দিকের পরিবর্তন হওয়া এটা মানে এটা যে কথা, আমি কিন্তু বেগের পরিবর্তন হওয়া এটাও বলতে পারি। হ্যাঁ, অর্থাৎ বা ইকুয়ালস আমি লিখতে পারি হচ্ছে বেগের পরিবর্তন হয়। আমি আরেকবার বলি, খেয়াল করো, আমাদের এই পার্টিকেলটা যখন ঘূর্ণায়মান আছে এর প্রতি মুহূর্তে কিন্তু এর ভেলোসিটি বা বেগটা কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো বেগের দিক কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, আর বেগের দিকের যদি পরিবর্তন হয়, বেগের দিকের পরিবর্তন হওয়া মানে বেগের পরিবর্তন, বেগের মানের পরিবর্তন হওয়া মানেও বেগের পরিবর্তন, বেগের মান ও দিকের পরিবর্তন হওয়া মানেও কি বলতো, বেগের পরিবর্তন। তাহলে আমি বলতে পারি হচ্ছে বেগের পরিবর্তন হয়। তাহলে একটু মন দিয়ে বলো তো, ক্লাস 9-10 এ পড়ছিলা, যদি কোনো বস্তুর গতিপথে বেগের পরিবর্তন হয় তবে সেখানে কিসের সৃষ্টি হয় বলো তো, ত্বরণের সৃষ্টি হয়। তাহলে বেগের দিকের পরিবর্তনের কারণে আসলে বেগের একটা চেঞ্জ ঘটে, আর আমরা জানি বেগের চেঞ্জ হলে কোনো পার্টিকেল বা কোনো বস্তুর গতিপথে যদি বেগের চেঞ্জ হয় তবে আমরা বলতে পারি সেখানে ত্বরণের সৃষ্টি হয়। তবে আমি বলতে পারি হচ্ছে সেখানে কি হবে বলতো, ত্বরণের সৃষ্টি হবে। আর এই ত্বরণের সৃষ্টি হবে, তো একটু মন দিয়ে দেখো, এই বেগের শুধুমাত্র দিকের পরিবর্তন হওয়ার কারণে মানের পরিবর্তন হবে কি হবে না আমরা জানি না, এই শুধুমাত্র বেগের দিকের পরিবর্তন হওয়ার কারণে বেগের যে পরিবর্তন হয়, আর সেই বেগের পরিবর্তনের কারণে যে ত্বরণের সৃষ্টি হয়, সেই ত্বরণটাকে আমরা বলি হচ্ছে, স্পেসিফিকলি এই ত্বরণটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। ওকে, একটু কঠিন লাগবে যারা নতুন বা প্রথম দেখতেছো, আমি আরেকবার বলি, খেয়াল করো, আমাদের টোটাল বৃত্তপথের এ পয়েন্ট বলো, বি পয়েন্ট বলো, সি পয়েন্ট বলো, ডি পয়েন্ট বলো, প্রত্যেকটা পয়েন্টের কিন্তু বেগের ডিরেকশন বা দিকের পরিবর্তন হচ্ছে। বেগের ডিরেকশনের পরিবর্তন হওয়া মানে বেগের পরিবর্তন হওয়া, আর বেগের পরিবর্তন হওয়া মানে ত্বরণের সৃষ্টি হওয়া। স্পেসিফিকলি এই বেগের দিকের পরিবর্তনের কারণে যে ত্বরণটা সৃষ্টি হলো সেই ত্বরণটার নামই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। একটু কমেন্টে জানাই দাও যে এতটুকু তোমরা বুঝতে পারলা কিনা। হ্যাঁ, এই জিনিসটা বা এই টপিকসটা তোমরা বুঝতে পারলা কিনা একটু কষ্ট করে কমেন্টে জানাই দাও যে কেন্দ্রমুখী ত্বরণ ব্যাপারটা আমরা বুঝতে পারলাম কিনা। ওকে ওকে, তো আমরা বেগের পরিবর্তনকে ত্বরণ বলবো। যেহেতু বেগের দিকের পরিবর্তন হচ্ছে, তো বেগের দিকের পরিবর্তনের কারণে আসলে বেগের পরিবর্তন হয়, আর বেগের পরিবর্তন হওয়া মানে আসলে ত্বরণের সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেকেই আমাদের রেসপন্স করছো। আচ্ছা, তার মানে একটু খেয়াল করো, তার মানে এই পুরো গতিপথের বেগের দিকের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো বেগের দিকের পরিবর্তন, আমরা 19 এ যে ফর্মুলা জানতাম যে বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ওটা পুরোপুরি সঠিক আসলে না। হ্যাঁ, ওখানে আসলে মানকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো ভেক্টর, তো ভেক্টর রাশি, তো এটা ভেক্টর রাশি কিন্তু মানের পরিবর্তন হলেও পরিবর্তন হয়, আবার দিকের পরিবর্তন হলেও এই ভেক্টর রাশিটা কি হয় বলতো, পরিবর্তন হয়। আচ্ছা, তো খেয়াল করো, তো বেগের দিকের পরিবর্তনের কারণে বেগের যে পরিবর্তন হয়, আর বেগের পরিবর্তন হওয়া মানে আসলে ত্বরণের সৃষ্টি হওয়া, সেই ত্বরণকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তো নাম শুনেই বুঝতে পারতেছো কেন্দ্রমুখী ত্বরণ। তো সেই কেন্দ্রমুখী ত্বরণ কোন দিকে কাজ করবে বলতো, কেন্দ্রের দিকে কাজ করবে। কেন্দ্রমুখী ত্বরণ কোন দিকে কাজ করবে, কেন্দ্রের দিকে কাজ করবে। হ্যাঁ, একটু মনে রাখবা, এই কেন্দ্রের দিকে কাজ করে বলে এটাকে আমরা কি বলতে পারি বলতো, কেন্দ্রমুখী ত্বরণ বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো ত্বরণ আর বল আর ত্বরণ হচ্ছে ভাই ভাই। হ্যাঁ, যদি যেখানে ত্বরণের সৃষ্টি হবে নিশ্চয়ই মনে রাখবা সেখানে নিশ্চয়ই বল আছে। আর আমরা জানি F = ma থেকে F = ma তো আমরা পড়লাম। হ্যাঁ, তার মানে হচ্ছে বলের দিক আর ত্বরণের দিক একই। তাহলে যদি কেন্দ্রমুখী ত্বরণটা কেন্দ্রের দিকে কাজ করে, তাহলে নিশ্চয়ই আমি বলতে পারবো যেখানে আসলে কেন্দ্রমুখী বল ছিল সেই কেন্দ্রমুখী বলটার নাম হচ্ছে আমরা FCP হিসেবে কল্পনা করতে পারি। ওকে, আমি আরেকবার বলি, খেয়াল করো, আমরা আগে ত্বরণের কথা বললাম,
আর ত্বরণ আর বল হচ্ছে ভাই ভাই, তার মানে ত্বরণ কাজ করলে সেখানে অবশ্যই বল কাজ করবে। F = ma থেকে আমরা জানি নিউটন বলছে F = ma, তার মানে বল আর ত্বরণ কি সমানুপাতিক আমরা সবাই জানি। তাহলে যেহেতু আমরা বললাম যে এই বস্তুর বেগের পরিবর্তনের কারণে, বেগের দিকের পরিবর্তনের কারণে, খেয়াল করো এই বস্তুর প্রতি মুহূর্তে বেগের দিকের পরিবর্তনের কারণে যে বেগের পরিবর্তন হচ্ছে, সেই বেগের পরিবর্তনের কারণে যে আমাদের ত্বরণ আমরা পাচ্ছি, সেই ত্বরণকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। আর কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্রের দিকে কাজ করে, কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্রের দিকে কাজ করলে কেন্দ্রমুখী বলও কি হবে, কেন্দ্রের দিকে কাজ করবে, কারণ ত্বরণ আর বল হচ্ছে ভাই ভাই। এখানে সুপ্রভা একটা সংজ্ঞা দিছো, সেই সুপ্রভার সংজ্ঞাটা পুরোপুরি সঠিক না আসলে। ওকে আচ্ছা, কারণ আসলে এটা 9-10 এর সংজ্ঞা, তো আমরা ইন্টারমিডিয়েট একটু অ্যাডভান্স সংজ্ঞা পড়ব। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু কষ্ট করে জানাও। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? মোহাম্মদ শাকিল, হ্যাঁ আমরা ঘর্ষণ বলটা পড়ে ফেলছিলাম অলরেডি। ওকে, মাইনাসের ব্যাপারটা বুঝলাম না, মানে আমি তো কোনো মাইনাস দিই নাই, আসলে একজন কমেন্ট করছো। আচ্ছা যাই হোক, আচ্ছা তো খেয়াল করো, তো আমরা এখানে হচ্ছে কেন্দ্রমুখী বল আমরা বা কেন্দ্রমুখী ত্বরণ সম্পর্কে একটু পড়লাম। এখন আমরা আচ্ছা একটু আজান দিচ্ছে, আমরা আজানের পর শুরু করি। হ্যাঁ, একটু 1 মিনিট রেস্ট নিয়ে। আচ্ছা, আমাদের এখানে আজান শেষ হয়ে গেছে, আমরা শুরু করি। হ্যাঁ, তো অনেকে বলছে এটা মাইনাস না, এটা আসলে ভেক্টর রাশি প্রকাশের জন্য মাথার উপরে ভেক্টর সাইন দিতে হয়। হ্যাঁ, ভেক্টর রাশি প্রকাশের জন্য। আচ্ছা, তো আমরা কেন্দ্রমুখী বল নিয়ে কথা বললাম। কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করে, বৃত্তপথে কেন্দ্রের দিকে কাজ করে। কেন কেন্দ্রমুখী বলটা আসে? বস্তুর এই বেগের চেঞ্জের কারণে, বেগের ডিরেকশন চেঞ্জের কারণে একটা ত্বরণের সৃষ্টি হয়। সেই ত্বরণটা আসলে কেন্দ্রের দিকে কাজ করে বলে কেন্দ্রমুখী বলটাও কেন্দ্রের দিকে কাজ করে। আর এই কেন্দ্রমুখী বলের ফর্মুলা হচ্ছে FCP সমান, ধরলাম যে এই বস্তুর ভর হচ্ছে ছোট হাতের m, যেই বস্তু ঘূর্ণায়মান বস্তুটার ভর হচ্ছে ছোট হাতের m, তাহলে m ইনটু v হচ্ছে আমাদের এই বস্তুর বেগ, mv² ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে আমি বলতে পারি হচ্ছে r, mv² ডিভাইডেড বাই r। এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের ফর্মুলা। ওকে, তো একটু মনে রাখবা যে অনেক সাহা বলছো r = mg কোন কোন ক্ষেত্রে হবে।
এটা সম্পর্কে আমরা একটু অনেক আলোচনা করছিলাম অন্যান্য ক্লাসে, আমরা আজকেও দেখব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা একটু দেখি সেটা আমরা কি বলি, FCB = mv² / r। আচ্ছা, তো এবার এখান থেকে আমরা আরেকটু আগানোর চেষ্টা করি। FCB = mv² / r। তো কেন্দ্রমুখী বল যেটা, কেন্দ্রমুখী বলটা কেন্দ্রের দিকে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, একটু মনে রাখবা যে বিভিন্ন ঘটনা বিশেষে এক একটা ঘটনার জন্য বা এক একটা শর্ত সাপেক্ষে এই কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু বল কাজ করে। এটা আমি আরেকবার বলি, খেয়াল করো, শর্ত সাপেক্ষে বা ঘটনা বিশেষে নির্দিষ্ট বল, নির্দিষ্ট কিছু বল বা বলসমূহ যেটা কিনা কেন্দ্রের দিকে কাজ করে, ওই কেন্দ্রের দিকে যে বলটা কাজ করে সেই বলটাই আসলে কেন্দ্রমুখী বল হিসেবে আমরা দেখতে পারবো। ওকে, আমি আরেকবার একটি এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবা। আমরা সকলেই জানি যে কোনো পরমাণুর কেন্দ্রে কি থাকে বলতো, যে কোনো পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসটা কি বলতো, পজিটিভ চার্জের। ওকে, আচ্ছা, এবং নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কি হয় বলতো, ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কি করে বলতো, বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে। ওকে, আচ্ছা, ধরো এখানে হচ্ছে আমাদের সেই ইলেকট্রন আছে। ওকে, পরমাণু আমরা আঁকলাম, সেই পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করতে থাকছে। আচ্ছা, তো একটু আগে আমরা বললাম যে কেন্দ্রমুখী বল সৃষ্টির জন্য আমাদের কোন একটা বল দরকার হয়। ওকে, কোন নির্দিষ্ট বল কেন্দ্রমুখী বলকে সাপ্লাই দেয়, এটা মনে রাখবা। কেন্দ্রমুখী বলকে সাপ্লাই দেওয়ার জন্য আমাদের কিছু বল দরকার হয়। ওকে, এবং এই বলগুলো হচ্ছে ঘটনা বিশেষে আসলে চেঞ্জ হয়। তো দেখো, আমি দেখাই, একটা এক্সাম্পল দেখাই। তো আমরা সকলেই জানি যে প্লাস মাইনাসকে কি করবে বলো তো, নিজের দিকে আকর্ষণ করবে। প্লাস মাইনাসকে নিজের দিকে আকর্ষণ করবে। আচ্ছা, তো এই আকর্ষণ বলটাকে আমরা এভাবে প্রকাশ করলাম। আচ্ছা, এই যে প্লাস মাইনাসকে যে নিজের দিকে আকর্ষণ করতেছে তাকে আমরা বলি হচ্ছে কুলম্বের বল, তাকে আমরা বলি কিন্তু কুলম্বের বল। সেই কুলম্বের বলকে আমরা FC দ্বারা প্রকাশ করতে পারি। আমরা জানি দুইটা চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাকে আমরা বলি কুলম্বের বল। একটু মন দিয়ে দেখো, এই প্লাস এই মাইনাসকে নিজের দিকে আকর্ষণ করে, তো এই আকর্ষণ বলটাকে আমরা বলতেছি কুলম্বের বল। তো এক্ষেত্রে আমাদের এই কেসের জন্য এই কুলম্বের বলটা আসলে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। FC = FCP আমরা লিখতে পারি, যেখানে FCP মানে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কি মানে কোন বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, কুলম্বের বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। কেননা আমাদের এখানে কুলম্বের বলটা কোন দিকে কাজ করে বলতো, কেন্দ্রের দিকে কিন্তু কাজ করে। ধরো ইলেকট্রনটা ঘুরতে 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 কোন এক মুহূর্তে এই পয়েন্টে চলে আসলো মাইনাসটা, তো কি আমরা সবাই জানি প্লাস মাইনাসকে নিজের দিকে আকর্ষণ করে। মন দিয়ে রাখো, এই বরাবর সে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলকে আমরা বলতে পারি কেন্দ্রমুখী বল, যাকে বা কুলম্বের বল আমরা বলতে পারি। প্লাস মাইনাসকে যে নিজের দিকে আকর্ষণ করতেছে, এই কুলম্বের বলটাই আসলে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, এবং আমরা লিখতে পারি হচ্ছে FC = FCP। ওকে, যেখানে FC মানে হচ্ছে কুলম্বের বল। ওকে, মানে এক একটা ঘটনার উপর নির্ভর করে আসলে কেন্দ্রমুখী বলটা কে সাপ্লাই দিবে। তো এই ক্ষেত্রে হচ্ছে কুলম্বের বলটা কেন্দ্রমুখী বলকে সাপ্লাই দিবে, মানে কেন্দ্রমুখী বলকে সাপ্লাই দেওয়ার জন্য আমাদের আসলে কুলম্বের বলটা এই কেসে দরকার হবে। ওকে, তো আমরা আরেকটা কেস দেখতে পারি, আমরা এই ক্ষেত্রে আরেকটা কেস আমরা দেখতে পারি। তো আরেকটা কেস একটু দেখো, এটা একটু প্র্যাকটিক্যাল। সেটা হচ্ছে আমরা যদি কোনো সরল দোলককে যদি আমরা কনিক্যাল ভাবে আবর্তন করি। হ্যাঁ, কনিক্যাল পেন্ডুলাম আমরা দেখছি না, কনিক্যাল পেন্ডুলাম মানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ধরো একটা বব, আমরা সুতার সাহায্যে বব একদম লোয়ার পয়েন্টে ঝুলালাম, তারপরে আমরা এই বস্তুকে এরকম কনিকের ভাবে বা কনিক্যাল ভাবে এভাবে আবর্তন করালাম। ওকে, কনিক্যাল ভাবে। আচ্ছা, ওইরকম একটা গতি নিয়ে আমরা কথা বলতে চাই। তাহলে খেয়াল করো, এই যে আমাদের সেই ববটা, এই ববটা হচ্ছে কনিক্যালি আবর্তন করতেছে। ওকে, কনিক্যাল ওয়েতে, কনিক্যাল মানে তো আমরা বুঝতেছি না কৌণিক গতি। হ্যাঁ, আচ্ছা, কনিক্যাল ওয়েতে হচ্ছে আবর্তন করে। একটু ওয়েট করো, আমি একটু আঁকি। আচ্ছা, ধরো সুতার সাহায্যে আমরা একটা বস্তুকে রাখলাম, এটা আমাদের সুতা, এটা সুতার সাহায্যে আমরা একটা m ভরের বস্তুকে আমরা বাঁধলাম এবং সেটাকে আমরা কনিক্যাল ভাবে ঘোরাচ্ছি। হ্যাঁ, কনিক্যাল ভাবে ঘোরাচ্ছি, লাইক দিস, এইভাবে আমরা ঘোরাচ্ছি। ওকে, তো এটাকে আমরা এইভাবে ঘোরাচ্ছি। ওকে,
মানে এই বৃত্তপথে সে আবর্তন করতেছে এবং বৃত্তপথটা কিন্তু লাইক দিস এরকম। হ্যাঁ, মনে করো এটা আমাদের সুতা আর এটা আমাদের বব, তো লাইক দিস এইভাবে হচ্ছে আবর্তন করতেছে, সেরকম একটা গতি নিয়ে আমরা কথা বলতেছি। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, খেয়াল করলে তুমি বুঝতে পারবা, খেয়াল করলে সেটা হচ্ছে যে আমরা জানি যে কোনো বস্তু মানে m ভরের বস্তুকে আমরা সুতা দিয়ে ঝুলায় রাখছি। হ্যাঁ, তাহলে সুতা দিয়ে যদি কোনো বস্তুকে ঝুলায় রাখা হয় তবে সেখানে আসলে সুতার টান বল কাজ করে। আর সুতার টান বল কাজ করে হচ্ছে যেই বিন্দুতে আমরা বা যেই বিন্দু থেকে আমরা বস্তুকে ঝুলাইছি সেই ঝুলন বিন্দুর দিকে, তো ঝুলন বিন্দুর দিকে আমরা একটা সুতার টান বল পাবো, সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি। সুতার টান বল তো এই বস্তুকে সুতা যেই বলে টানবে, হ্যাঁ, তো টানা মানে তো বুঝতেছো এই দিকে কাজ করবে ফোর্সটা টি ফোর্স। ওকে, যদি কোনো বস্তুকে সুতা দ্বারা আটকানো হয় তবে ওই বস্তুর উপর সুতার টান বল কাজ করে। আর সুতার টান বল মানে বুঝতেছো তো পুলিং ফোর্স, মানে হচ্ছে এই বস্তুটাকে সুতা টানবে, এই টান বলকে আমরা টি দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, যদি টান বল না কাজ করতো, যদি সুতা কোনো বস্তুকে টেনে না ধরতো তবে সেই বস্তু সুতা দিয়ে কিন্তু আটকানো যেত না, সেই বস্তু কিন্তু ছিটকে বাইরে চলে যেত। হ্যাঁ, সুতাটাকে টেনে নিজের দিকে ধরে রাখে, এই জন্য এই টান বলটা হচ্ছে টি। আচ্ছা, তো একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে আমরা এখন একটা ওয়াই অক্ষ আঁকি। আমরা যদি একটা ওয়াই অক্ষ এখানে ড্র করি, এটা আমাদের ওয়াই অক্ষ, খেয়াল করো আমি জাস্ট ওয়াই অক্ষ ড্র করলাম। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, মন দিয়ে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এখন আমি যদি এই টি এর দুইটা উপাংশ নেই, এই সুতার টানের আমরা যদি দুটো উপাংশ নেই, একটা উপাংশ হবে বা দুটো লম্ব উপাংশ নেই, বেসিক্যালি একটা হচ্ছে এই বরাবর হবে আর একটা হচ্ছে খেয়াল করো এই বরাবর হবে। আমরা কি করলাম, এই সুতার টান বা টি এর দুইটা লম্ব উপাংশ নিলাম, এই যে আমাদের দুইটা লম্ব উপাংশ। হ্যাঁ, আচ্ছা, তো একটা ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করা যায় এই দুইটা লাল রেখায়। ওকে, আচ্ছা, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা কি হবে বলতো, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এবার একটু খেয়াল করো, টি যেই লম্ব উপাংশের সাথে কোণ উৎপন্ন করলো থিটা, সেদিকে আমরা লিখি হচ্ছে টি cos থিটা। সেই বরাবর উপাংশের নাম আমরা কি লিখি, টি cos থিটা। আর যেই উপাংশের সাথে অ্যাঙ্গেল থিটা উৎপন্ন হয় নাই সেই বরাবর আমরা লিখি হচ্ছে সেই উপাংশের নাম হচ্ছে টি sin থিটা। আমরা জানি mg কাজ করে খাড়া কোন দিকে বলতো, নিচের দিকে। mg কাজ করে খাড়া নিচের দিকে। আমি একটু আরেকবার বলি, খেয়াল করো, এই বস্তুকে সুতা টি দিয়ে বা সুতার টান বল প্রয়োগ করবে এই বরাবর টি, টি এর হচ্ছে আমরা দুইটা উপাংশ নিলাম বা দুইটা লম্ব উপাংশ নিলাম, এই অ্যাঙ্গেল থিটা বলে এই অ্যাঙ্গেল হবে থিটা, তাই এই বরাবর হবে টি cos থিটা আর এই বরাবর হবে হচ্ছে টি sin থিটা। তো এই বস্তুটা কিন্তু এই বৃত্তপথে আবর্তন করবে, খেয়াল করো, এই বস্তুটা কিন্তু এই বৃত্তপথে আবর্তন করবে। তো যখন সে এই বৃত্তপথে আবর্তন করবে তার কেন্দ্র কিন্তু থাকবে এটা। হ্যাঁ, তার কেন্দ্র থাকবে এটা, আর কেন্দ্রের দিকে কোন ফোর্সটা কাজ করতেছে খেয়াল করো তো, টি sin থিটা কেন্দ্রের দিকে কাজ করতেছে না, আর কেন্দ্রের দিকে যে বল কাজ করে তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। তাহলে এক্ষেত্রে কেন্দ্রমুখী বল হিসেবে কে কাজ করবে বলতো, টি sin থিটা, কারণ কেন্দ্রের দিকে যে বল কাজ করে তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। আগের কেসে আমরা দেখতেছিলাম যে প্লাস মাইনাস কে নিজের দিকে আকর্ষণ করতেছিল। হ্যাঁ, নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরপাক খাচ্ছিল, ওই ঘুরপাক খাওয়ার টাইমে মাইনাস কে প্লাস নিজের দিকে আকর্ষণ করতেছিল, মানে কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছিল। তাই তখন আমরা বলছিলাম যে কুলম্বের বল বা স্থির বৈদ্যুতিক বল আসলে কি হিসেবে কাজ করবে বলতো, আসলে কাজ করবে হচ্ছে কেন্দ্রমুখী বল হিসেবে। আর এক্ষেত্রে আমরা দেখতে পারলাম কনিক্যাল পেন্ডুলামের জন্য যখন বস্তু কনিক্যালি আবর্তন করবে তখন কেন্দ্রের দিকে কাজ করে টি sin থিটা, আর কেন্দ্রের দিকে যে বলটা কাজ করে তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। তাই এক্ষেত্রে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে FCP সমান আমি লিখতে পারবো হচ্ছে টি sin থিটা। FCP বা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে কেন্দ্রে যে বলটা কাজ করে সেটা হচ্ছে আমাদের টি sin থিটা। এই দুইটা एग्जांपल থেকে কি আমরা বুঝতে পারলাম কিনা একটু জানাও তো। মোহাম্মদ শাকিল, হ্যাঁ ভাইয়া, কি কৌণিক গতি নিয়ে আজকের ক্লাসে না আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা একটু কষ্ট করে বলো তো যে আমরা এতটুকু বুঝতে পারলাম কিনা।
ওকে ওকে, অনেক সাহা রিপ্লাই দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। ফয়সাল ফায়াজও আছো আমাদের সাথে। ওকে, আইরা আফরোজ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো একটু খেয়াল করো, তো এইভাবে আমরা আসলে কেন্দ্রমুখী বলকে ডিফাইন করতে পারি। কেন্দ্রের দিকে যে বল কাজ করে সেই আসলে কেন্দ্রমুখী বল হিসেবে আমরা বিবেচনা করব। ওকে, আচ্ছা, তো এবার এখান থেকে আমরা আরেকটু আগানোর চেষ্টা করি। কেন্দ্রমুখী বল আমরা পড়লাম, এবার আমাদের যেই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের ইন্টার সিলেবাসের জন্য, সেই টপিকটার নাম হচ্ছে সমতল রাস্তার বা সমতল রাস্তার বাঁকে কোনো, আমি টপিকের হেডলাইনটা লিখি, সমতল রাস্তার বাঁকে, সমতল রাস্তার বাঁকে কোনো গাড়ির গতি, কোনো গাড়ির গতি। ওকে, সমতল রাস্তার বাঁকে কোনো গাড়ির গতি। ওকে, এটা আমাদের আজকের টপিক। আচ্ছা, তো সমতল রাস্তা বলতে কি বোঝায়? প্লেন রোড, মানে যেখানে হচ্ছে কোনো উঁচু নিচু নাই, হ্যাঁ, একদম সমতল, মানে একদম প্লেন রোড, হ্যাঁ, একদম সমতল মানে একদম সমান, মানে একটু বাঁকানো বা এরকম না, হ্যাঁ, একদম সমান রাস্তা। আচ্ছা, মানে উঁচু নিচু না, হ্যাঁ, দুই সাইডে কোনো উঁচু নিচু না, একদম প্লেন রাস্তা, হ্যাঁ, সমতল রাস্তা। তো এখন আমরা সমতল রাস্তায় কোনো গাড়ির গতি নিয়ে আলোচনা করব। তো সে ফর এক্সাম্পল, সমতল রাস্তার বাঁকে, সে ফর এক্সাম্পল একটা গাড়ি ধরো বাঁক নিবে, হ্যাঁ, একটা গাড়ি ধরো সমতল রাস্তায় বাঁক নিবে। তো আমাদের এই সেই সমতল রাস্তাটা, এই সমতল রাস্তায় হচ্ছে কোনো গাড়ি কি করবে বলতো? বাঁক নিবে। কোনো গাড়ি হচ্ছে এই সমতল রাস্তায় বাঁক নেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ। আচ্ছা, তো খেয়াল করো, এটা ধরো আমাদের সেই গাড়িটা, ধরো এটা ধরো আমাদের সেই গাড়িটা, এই গাড়ির ভরকে আমরা বলতে পারি হচ্ছে এম, হ্যাঁ, এই গাড়ির ভরকে আমরা বলতে পারি এম। তো এই গাড়িটা হচ্ছে ভি বেগে সামনের দিকে আগাচ্ছে। সে ফর এক্সাম্পল এই বেগটা হচ্ছে আমরা ভি বেগ, ওকে, ভি বেগে সে সামনের দিকে আগাচ্ছে এবং এই গাড়িটা হচ্ছে এই রাস্তার বাঁক, মানে বাঁক নিবে সে আসলে, হ্যাঁ, এই রাস্তার বা সমতল রাস্তায় সে আসলে বাঁক নেওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, তো একটু দেখো, সেটা হচ্ছে যে আমরা যদি একটু বলতে চাই, মনে রাখবা, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে টার্ন নেওয়ার চেষ্টা করবে বা যখন কোনো বস্তুর গতি বৃত্তাকার হবে, তখন মাস্ট বি সেখানে কেন্দ্রমুখী বল থাকবেই থাকবে। আমি আরেকবার বলি, যখন কোনো বস্তু বৃত্তপথে আবর্তন করবে বা বৃত্তপথে বাঁক নিবে বা আমরা বলতে পারি হচ্ছে বৃত্ত চাপে থাকবে, তখন সেখানে কেন্দ্রমুখী বল থাকবেই থাকবে। কেন্দ্রমুখী বল ছাড়া আসলে কোনো বস্তু বৃত্তপথে আবর্তন করতে পারবে না, কোনো বস্তু বক্রপথে আবর্তন করতে পারবে না। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, যেহেতু সে এই বক্রপথে আবর্তন নেওয়ার চেষ্টা করবে, তাহলে মাস্ট বি তার একটা কেন্দ্রমুখী বল লাগবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, তাহলে এক্ষেত্রে কেন্দ্রমুখী বল অবশ্যই লাগবে। এটা আমরা বুঝলাম যে এই বস্তু যে রাস্তায় টার্ন নিবে, এই টার্ন নেওয়ার টাইমে কিন্তু সে একটা বৃত্ত পথের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে একটা কিন্তু বৃত্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর যেহেতু সে একটা বৃত্তের অন্তর্ভুক্ত হয়ে গেল, যে কোনো বস্তু বৃত্ত পথে গতিশীল থাকলে অবশ্যই সেখানে কি থাকবে? কেন্দ্রমুখী বল থাকবে। এটা আমরা আলোচনা করলাম। আচ্ছা, এটা যেমন একটা কথা, আরেকটা কথা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আসলে দুইটা ঘর্ষণ বল নিয়ে আমরা কাজ করি। দুইটা ঘর্ষণ বল, একটা ঘর্ষণ বলকে আমরা বলি হচ্ছে গতীয় ঘর্ষণ বল। কেন? কারণ যেহেতু বস্তু এই বরাবর গতিশীল ভি বেগে, আমরা জানি গতীয় ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে, তাহলে এই গতির বিপরীত দিকে আমরা একটা গতীয় ঘর্ষণ বল পাবো, তাকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করতে পারি। এই বস্তুর গতি তো ভি মানে বেগ, এই বস্তুর গতির বিপরীতে আমরা একটা বল পাবো, তাকে আমরা গতীয় ঘর্ষণ বল বলতে পারি। আমরা বলছিলাম না যে বস্তুর গতিশীল থাকলে সেখানে গতীয় ঘর্ষণ বলটা কাজ করে, সেটাকে আমরা এফ কে বলতে পারি। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে আরেকটা ঘর্ষণ বল কাজ করে, তাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। এখন কেন, একটু মন দিয়ে দেখবা, যেহেতু এটা একটা বাঁক, মোটামুটি আমি এটাকে সেন্টার কল্পনা করতে পারি বা কেন্দ্র কল্পনা করতে পারি, এটা আমাদের সেন্টার। আচ্ছা, তো এবার একটু মন দিয়ে দেখো, এই গাড়িটা এই বরাবর বাঁক নেওয়ার চেষ্টা করবে, এই গাড়িটা হচ্ছে এই রাস্তায় এই বরাবর বাঁক নেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ। তাহলে কিছুক্ষণ পর এই পয়েন্টটাকে আমি ধরলাম এ পয়েন্ট, কিছুক্ষণ পর এই গাড়িটা নিশ্চয়ই এই জায়গায় অবস্থান করবে। সে ফর এক্সাম্পল এরকম একটা পয়েন্টে ধরলাম, এটা আমাদের সে এম ভরের গাড়ি, ধরলাম সে বি পয়েন্টে, কিছুক্ষণ পর সে কোন পয়েন্টে পৌঁছাবে বলতো?
কিছুক্ষণ পর এই বাঁকের সে বি পয়েন্টে পৌঁছাবে। ওকে, এই বাঁকের সে বি পয়েন্টে পৌঁছাবে। আমি উপরে এটা মুছে দেই, এটা টপিকটা একটু মুছে দেই, তাহলে আমাদের একটু আঁকতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, কিছুক্ষণ পর সে বি পয়েন্টে পৌঁছাবে। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো, তারপরে রাস্তাটা আমি আঁকি মোটামুটি এরকম টাইপের। হ্যাঁ, মোটামুটি তারপর সে স্ট্রেট লাইন বরাবর চলে যাবে। হ্যাঁ, তারপরে সে হচ্ছে একটু আঁকার চেষ্টা করি, তারপরে সে হচ্ছে স্ট্রেট লাইন বরাবর চলে যাবে। হ্যাঁ, এরকম করে সে চলে যাবে মনে করো। আচ্ছা, একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, তো বস্তুটা এ থেকে কিছুক্ষণ পর বি তে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু সে আমাদের বক্রপথ। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমরা এইটা যদি কেন্দ্র হয়, তাহলে আমরা কিন্তু এই কেন্দ্র থেকে এর দূরত্বকে বা কেন্দ্র থেকে এই বাঁকের দূরত্বকে আমরা ব্যাসার্ধ হিসেবে কল্পনা করতে পারি। এটা মন দিয়ে দেখো, কেন্দ্র থেকে এই এ বিন্দু দূরত্ব যদি আর হয়, তাহলে কেন্দ্র থেকে কিন্তু আমরা এই বি বিন্দু দূরত্ব আরই পাবো। খেয়াল করো, কেন্দ্র থেকে কিন্তু আমরা বি বিন্দু দূরত্ব আরই পাবো, কেননা এটা কিন্তু আমাদের পুরো বক্রটুকু। হ্যাঁ, মানে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের বক্র। হ্যাঁ, ওই যে লাইক দিস, এরকম টাইপের কিছু একটা মধ্যে দেখো। এটা ধরো আমাদের একটা বৃত্ত চিন্তা করো, ধরো এটা আমাদের একটা বৃত্ত, এটা আমাদের কেন্দ্র। হ্যাঁ, তো আমরা বৃত্তের কিছু অংশ নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, কোন অংশটুকু? মনে করো এখান থেকে এতটুকু অংশ নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, এখান থেকে এতটুকু অংশ বা বৃত্ত চাপ নিয়ে আমরা কথা বলতেছি। হ্যাঁ, তাহলে কেন্দ্র থেকে এতটুকুর দূরত্ব যদি আর হয়, মানে ব্যাসার্ধ হয়, তাহলে কেন্দ্র থেকে নিশ্চয়ই পরিধির দূরত্ব এটাও কি হবে? আরই হবে না? ওইটাই আমি বলতেছি। হ্যাঁ, এতটুকুকে কিন্তু আমরা বৃত্ত চাপ হিসেবে কল্পনা করতে পারি। হ্যাঁ, এই সার্কুলার পথটা বা এই বক্র পথটাতে কিন্তু আমরা এতটুকু বৃত্ত চাপ বা বক্রপথের অংশ হিসেবে কল্পনা করতে পারি। আর বক্রপথের অংশের এই বিন্দুগুলোকে মানে কেন্দ্র থেকে এটার দূরত্বকে কিন্তু আমরা ব্যাসার্ধ হিসেবে চিন্তা করতে পারি। হ্যাঁ, তাহলে একটু মন দিয়ে দেখো, কেন্দ্র থেকে এ বিন্দু দূরত্ব আর, আর কেন্দ্র থেকে বি বিন্দু দূরত্ব কিন্তু আর। তার মানে বস্তু যখন এ থেকে বি তে গেল, তখন কিন্তু তার দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই। খেয়াল করতেছো, দূরত্বের পরিবর্তন হয় নাই মানে আগেও দূরত্ব ছিল আর, পরবর্তীতেও কিন্তু কেন্দ্রের সাপেক্ষে দূরত্ব কিন্তু আর। ওকে, কেন্দ্রের সাপেক্ষে আমি চিন্তা করতেছি। হ্যাঁ, কেন্দ্রের সাপেক্ষে দূরত্ব আর, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে এই কারটাকে বা এই গাড়িটাকে কেন্দ্র নিজের দিকে আঁকড়ে ধরে রাখছে কেন্দ্র। হ্যাঁ, তাহলে আমি এখানে এটা বলতে পারি যে এই গাড়িটাকে, অর্থাৎ গাড়িটা যখন এ বিন্দুতে ছিল, যখন মানে এই সার্কুলার পথটাতে ছিল, এই সার্কুলার পথটাতে থাকাকালীন এই গাড়িকে কেন্দ্রের দিকে, এই গাড়িটা কেন্দ্রের দিকে একটা বল ফিল করে বা কেন্দ্র একে আঁকড়ে ধরে রাখে। এই কেন্দ্র যে একে আঁকড়ে ধরে রাখে, কোন বলটার কারণে আসলে সে কেন্দ্রের দিকে আঁকড়ে থাকে, সেই বলটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল, যাকে আমরা Fs দ্বারা প্রকাশ করতে পারি। কেন স্থিতি ঘর্ষণ বল? কারণ আমরা বলছিলাম স্থির থাকবে। এই বস্তুটা কিন্তু এ থেকে বি তে যখন গেল, সে কিন্তু কেন্দ্রের সাপেক্ষে স্থির, মানে স্থির মানে দূরত্ব চেঞ্জ হয় নাই। আগেও ছিল ধরো 500 মিটার ব্যাসার্ধ, পরবর্তীতেও কিন্তু 500 মিটার, বা যখন সে এই সার্কুলার পথটা ছেড়ে সে অন্য কোনো পথে চলে যাবে, তখন কিন্তু তার কেন্দ্রের সাপেক্ষে দূরত্ব আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, মানে মূলত এই সার্কুলার পথে কিন্তু তার এই দূরত্বটুকু চেঞ্জ হয় না বলে এই সার্কুলার পথের সাপেক্ষে তাকে স্থির ধরা যায়। আর যেহেতু সে সার্কুলার পথের সাপেক্ষে স্থির, আর যেহেতু কেন্দ্র তাকে আঁকড়ে ধরে রাখতেছে বলে মনে হচ্ছে, তাই কেন্দ্রের দিকে আসলে Fs বা স্ট্যাটিক্যাল ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ বলটা কাজ করে। ওকে, আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে আসলে আমরা দুইটা ঘর্ষণ বল পাই। এবার খেয়াল করো, আমরা একটু আগে বললাম যে কেন্দ্রের দিকে যে বল কাজ করে তাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করো, কেন্দ্রের দিকে কে কাজ করে বলো তো? কেন্দ্রের দিকে কিন্তু আমাদের আসলে Fs কাজ করে। তো আমি বলতে পারি যে কেন্দ্রের দিকে Fs কাজ করে, আর কেন্দ্রের দিকে যে বল কাজ করে তাকে আমরা কেন্দ্রমুখী বল বলতে পারি, অর্থাৎ Fs Fcp আমরা বলতে পারি। আবার খেয়াল করো, Fs মানে হচ্ছে স্ট্যাটিক্যাল ফ্রিকশন। তো স্ট্যাটিক্যাল ফ্রিকশনের ফর্মুলা আমরা জানি, স্ট্যাটিক্যাল ফ্রিকশন সমান μs * r। ওকে, আমরা সবাই জানি, একটু আগে পড়লাম, Fs μs * r, আর Fcp সমান হচ্ছে এই গাড়ির ভর m
এই গাড়ির বেগ হচ্ছে v, mv স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে r। আর মানে কি বলতো, আর মানে হচ্ছে এই সার্কুলার পথের ব্যাসার্ধ, মানে এই এতটুকু, হ্যাঁ এতটুকুকে আমি সার্কুলার পথের ব্যাসার্ধ বা r বলতে পারি। হ্যাঁ এই o থেকে a এর দূরত্ব বা o থেকে b এর দূরত্ব, ওএ বা ওবি, সেটাকে আমি ব্যাসার্ধ r হিসেবে কল্পনা করতে পারি। আবার খেয়াল করো, যেহেতু সে সমতল রাস্তার উপর আছে, সমতল রাস্তার উপর গাড়িটা আছে, মানে কি বলতো, এটা সে আমাদের রাস্তার বাঁক। হ্যাঁ তো গাড়িটা আসলে কি করতেছে, গাড়িটা আসলে এই সমতল পথে, এটা ধরো আমাদের গাড়ি, তো সমতল পথে সে বাঁক নেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ সমতল পথে সে বাঁক নেওয়ার চেষ্টা করতেছে, অর্থাৎ আমরা জানি যে mg কাজ করে খাড়া নিচের দিকে আর রিঅ্যাকশন ফোর্স কাজ করে তার উল্টা দিকে। ওকে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল হিসেবে আমরা চিন্তা করতে পারি। এর উপর mg কাজ করে খাড়া নিচের দিকে আর রিঅ্যাকশন ফোর্স কাজ করে তলের লম্ব বরাবর। যেহেতু যদি রিঅ্যাকশন ফোর্সটা বেশি হতো গাড়িটা আকাশে উড়ে যেত, যদি এমজিটা বড় হতো গাড়িটা কিন্তু রাস্তা ভেদ করে ভিতর ঢুকে যেত। যেহেতু এই দুটার একটাও ঘটতেছে না, তাই আমরা বলতে পারি যে রিঅ্যাকশন ফোর্স আর এমজি কি বলতো, ইকুয়াল। হ্যাঁ সমতল রাস্তার জন্য এমজি কাজ করে খাড়া নিচের দিকে আর রিঅ্যাকশন ফোর্স কাজ করে খাড়া উপরের দিকে, তো আমি বলতে পারি এই রিঅ্যাকশন ফোর্স আর এমজি কি বলতো, পরস্পর ইকুয়াল আমরা বলতে পারি। যদি তারা ইকুয়াল হয় তবে আমরা r ইকুয়াল টু mg লিখতে পারবো। তো ms ইকুয়াল টু আমরা mg সমান mv স্কয়ার ডিভাইডেড বাই r লিখতে পারি। mm ক্যান্সেল করলে আমরা পাবো v স্কয়ার বাই r ইকুয়ালস টু মিউ sg v স্কয়ার বাই r। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে v ইকুয়ালস টু রুট ওভার মিউ s ইনটু r ইনটু g, v ইকুয়াল টু রুট ওভার মিউ s ইনটু r ইনটু g। এখান থেকে যে বেগটা আমরা পেলাম, এই বেগটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগ, এই বেগটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগ। বা সর্বোচ্চ বেগ বলতে আমি কি বোঝালাম, সর্বোচ্চ বেগ বলতে আমরা এটা বোঝালাম যে গাড়িটা এই বাঁকটাকে নিরাপদে যে সর্বোচ্চ বেগে অতিক্রম করতে পারবে। মানে ধরলাম এই বেগটার ভ্যালু হচ্ছে ধরো 40 কিলোমিটার পার আওয়ার, এই বেগটার ভ্যালু ধরো 40 কিলোমিটার পার আওয়ার, তার মানে হচ্ছে এই গাড়িটা 40 কিলোমিটার পার আওয়ার সর্বোচ্চ বেগেই সে নিরাপদে বাঁক নিতে পারবে। এর চেয়ে বেশি বেগে বাঁক নিলে সে স্পর্শক বরাবর বা হচ্ছে সে ছিটকে রোডের বাইরে চলে যাবে। তাহলে এটাকে আমরা ভি ম্যাক্সও বলতে পারি, মানে ম্যাক্সিমাম ভেলোসিটি। একটা গাড়ি বা সমতল রাস্তায় একটা গাড়ি বাঁক নেওয়ার টাইমে সর্বোচ্চ যত বেগে সে মুভ করতে পারবে সেটাই হচ্ছে আমাদের ভি ম্যাক্স। একটা গাড়ি সমতল রাস্তায় বাঁক নেওয়ার টাইমে ম্যাক্সিমাম যে ভেলোসিটিতে সে মুভ করতে পারবে বা বাঁক নিতে পারবে সেটার ভ্যালু হচ্ছে রুট ওভার মিউ এস, মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর জি মানে হচ্ছে 9.8। এখানে কিন্তু দুইটা ঘর্ষণ বল কাজ করে একই সাথে, এমন একটা স্পেশাল কেস যেই কেসে দুইটা ঘর্ষণ বল কাজ করে। একটা ঘর্ষণ বলের কাজ হচ্ছে তার গতির বিপরীতে কাজ করে, মানে কি গতিকে বাধা দেয়। আমরা জানি কোন সারফেসের উপর দিয়ে বস্তু চলার চেষ্টা করলে সেই গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করে। এই বস্তুর গতির সামনের দিকে, বস্তুর গতির বিপরীত দিকে যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা বলি হচ্ছে গতীয় ঘর্ষণ বল। আর এক্ষেত্রে কাজ করে স্থিতি ঘর্ষণ বল। কারণটা হচ্ছে যখন এই রাস্তায় গাড়িটা বাঁক নিবে, এই সার্কুলার পথ বা এই বৃত্তচাপের থেকে বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রের কিন্তু এর কোনো সরণ ঘটে নাই, কেন্দ্রের সাপেক্ষে সে কিন্তু স্থির। কারণ আগেও সে 8 মিটার দূরত্বে ছিল গাড়িটা, পরবর্তীতেও সে কিন্তু 8 মিটার দূরত্বেই আছে, মানে কোনো দূরত্বের পরিবর্তন ঘটে নাই। তাহলে কেন্দ্র এই গাড়িটাকে আঁকড়ে ধরে রাখছে। তো যে বলে আঁকড়ে ধরে রাখে কেন্দ্র এই রাস্তার বাঁকে কোনো গাড়ি মুভ করার টাইমে কেন্দ্র যে বলেকে আঁকড়ে ধরে রাখে সেই বলটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। যেহেতু স্থিতি ঘর্ষণ বলটা কেন্দ্রের দিকে কাজ করে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি Fs ইকুয়াল টু Fcp, অর্থাৎ কেন্দ্রমুখী বলটা Fs এর ইকুয়াল আমরা লিখতে পারি। একটু বড় কষ্ট করে যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা, খুবই কঠিন টপিক এটা অবশ্যই আমি বলবো, সহজ টপিক না, বাট আয়ত্ত করবা, একটু বেসিক থেকে একটু বোঝার চেষ্টা করবা, একটু ব্যাখ্যাগুলো একটু বারবার পড়বা। আচ্ছা, r ইকুয়াল টু mg আমি আরেকবার বলি, r ইকুয়াল টু mg, r ইকুয়াল টু mg টা আমি আরেকবার বলি, একটু মন দিয়ে দেখবা। এটা আমাদের সমতল রাস্তা, হ্যাঁ এই সমতল, এটা আমাদের গাড়ি, এই গাড়িটা সমতল রাস্তায় বাঁক নিবে, মানে সমতল রাস্তায় বাঁক নিবে। ধরো এইটা আমাদের গাড়ি, হ্যাঁ তো খেয়াল করো
এই গাড়ি কিন্তু আকাশেও উড়ে যাচ্ছে না, আবার এই গাড়িটা কিন্তু খাতা ভেদ করে নিচেও চলে যাচ্ছে না। খেয়াল করতেছো? একটু তো শিওর যে গাড়িটা তল ভেদ করে নিচেও চলে যাচ্ছে না, আবার আকাশেও শূন্যেও ভেসে যাচ্ছে না। অর্থাৎ উপরের দিকে যে বলটা কাজ করবে আর নিচের দিকে যে বলটা কাজ করবে তারা ইকুয়াল হবে নিশ্চয়ই। আচ্ছা, তো আমরা একটু আগে বলছিলাম যে এমজি কাজ করে খাড়া নিচের দিকে। হ্যাঁ, এমজি কাজ করে অলওয়েজ খাড়া নিচের দিকে। একটু খেয়াল করো, এমজি কাজ করে খাড়া নিচের দিকে, আর রিঅ্যাকশন ফোর্স কাজ করে এই যে সারফেস, যেটা সারফেসের সাথে লম্ব বরাবর, সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করে রিঅ্যাকশন ফোর্স এই বস্তুর উপরে, আর এমজি কাজ করে খাড়া নিচের দিকে। তো এই দুইটা ফোর্স যদি ইকুয়াল না হয়, যদি এমজি বড় হয়, তাহলে এমজি বড় হওয়া মানে কি নিচের দিকের ফোর্সটা বেশি হওয়া, তার মানে বস্তুটা কিন্তু নিচের দিকে মানে পড়ে যাবে আর কি, মনে করো মাটি ভেদ করে নিচে চলে যাবে। তা কি হচ্ছে? তা তো হচ্ছে না। আবার যদি রিঅ্যাকশন ফোর্সের ভ্যালুটা, অর্থাৎ এই অভিলম্ব প্রতিক্রিয়ার বলের মানটা যদি বেশি হয়, তাহলে বস্তু কিন্তু আকাশ উড়ে যাবে। তাও কিন্তু হচ্ছে না। অর্থাৎ রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু আর এমজির ভ্যালু হচ্ছে ইকুয়াল। কার জন্য? সমতল রাস্তার জন্য, হেলানো তলের জন্য কিন্তু না, সমতল রাস্তার জন্য। অনেক সারা বলছো মিউ এর মান কত? মিউ এর মান হচ্ছে পরীক্ষক জানবে যে কত। হ্যাঁ, পরীক্ষক যেটা দিয়ে দিবে, পরীক্ষক বা হচ্ছে টিচার যেই মিউ এর ভ্যালু দিয়ে দিবে সেই মিউ এর ভ্যালুই আমি বসাবো। অনেক সাহা। অনন্যা অর্থী বলছো ভাইয়া মিউ কি? তুমি মেবি অনেক লেট করে আসছো। মিউ হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। আমরা ক্লাসের শুরুতে দুই ধরনের ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। মিউ এস কে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। একটু কষ্ট করে জানাও যে এতটুকু আমরা বুঝতে পারছি কিনা। মজার বিষয় হচ্ছে এই টপিক থেকে কিন্তু আমাদের ঢাকা বোর্ডে কোশ্চেন এসেছে, তো একটু এটাকে হালকা ভাবে মোটেও নেওয়া যাবে না। আমি দরকার হলে আরেকবার সামারি করে একটু দেখো, মন দিয়ে দেখো। এই গাড়িটা সার্কুলার পথে মুভ করার চেষ্টা করতেছে, মানে যে সার্কুলার পথ মানে হচ্ছে বৃত্তাকার, মানে বৃত্তচাপ আর কি। হ্যাঁ, আমরা চিন্তা করতে পারি বৃত্তচাপ। তো বৃত্তচাপ বরাবর সে মুভ করার চেষ্টা করতেছে। তো যখন সে এ পয়েন্টে ছিল, তো এ পয়েন্ট থেকে ব্যাসার্ধ মানে ও বিন্দু বা কেন্দ্র, হ্যাঁ কেন্দ্র হিসেবে চিন্তা করতে পারি। তো এ বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব যা, বি বিন্দু থেকেও কেন্দ্রের দূরত্ব তা, মানে ব্যাসার্ধ আর কি। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি যে বস্তু যদি এ থেকে বি তে মুভ করে, কেন্দ্রের সাপেক্ষে এর কোনো কি হয় নাই, দূরত্বের পরিবর্তন হয় নাই। আর দূরত্বের পরিবর্তন না হওয়া মানে এটাকে আমরা স্থির হিসেবে বিবেচনা করতে পারি। এখন বলতে পারো যে ভাইয়া এ তো ভি বেগে গতিশীল, কেন একে স্থির বলতেছেন? আমি বলতেছি যে সার্কুলার পথে মানে বৃত্ত পথে সে কিন্তু স্থির, বৃত্ত পথে, বাট সে কিন্তু আসলে স্থির না। মানে এই কনসেপ্টটা একটু মনে রাখতে হবে যে সার্কুলার পথে বা বক্র পথে সে কিন্তু স্থির, কারণ বক্র পথে সে কিন্তু ব্যাসার্ধ বরাবরই দূরত্ব অতিক্রম করতেছে। মানে আগেও যদি এর ব্যাসার্ধের মান যদি হয় 500 মিটার, পরেও 500 মিটার হবে বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব, মানে ব্যাসার্ধটা আসলে স্থির। এই কারণে সার্কুলার পথে স্থির থাকার কারণে এই কেন্দ্রের দিকে কাজ করে হচ্ছে আমাদের এফএস। মানে ব্যাপারটা হচ্ছে এরকম বোঝায় যে কেন্দ্র তাকে আটকে রাখতেছে। হ্যাঁ, সার্কুলার পথে আসলে তাকে আটকে রাখার জন্য কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ হচ্ছে, তাকে আমরা এফএস বলতেছি। আর গতির কারণে গতির বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করে, তাকে আমরা এফকে বলছি। ওকে, আচ্ছা আজকে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু বলো। ফেরদৌস সামনে অবশ্যই ভাইয়া ম্যাথ করাবো আমরা, অবশ্যই কালকে একটা ক্লাস দেব আমরা। আজকে তোমরা পেয়ে যাবা, তোমরা ওই পোস্টার পেয়ে যাবে এবং তোমরা হচ্ছে ভিজুয়াল পেয়ে যাবা তোমরা কেন্দ্রিক স্কুল লাইভে। আমরা দুইটা ক্লাস রাখছি এই টপিকটার উপর ঈদের আগে। হ্যাঁ, আমরা হচ্ছে ব্যাংকিং কোণ কিন্তু দেখি নাই, আমরা আজকে দেখবো না, আমরা নেক্সট ক্লাসে ব্যাংকিং কোণ দেখবো। তারপরে হচ্ছে ব্যাংকিং কোণ কেন আমরা ইউজ করি সেটা দেখবো। তারপরে কেন আমরা সমতল রাস্তা আমরা ব্যাংকিং কোণ দিই, সবই আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, এই বস্তু কিন্তু একই সাথে গতিশীল আবার একই সাথে স্থির। গতিশীল কেন? তার মধ্যে ভি আছে। স্থির কার সাপেক্ষে? এই বক্র পথের সাপেক্ষে বা এই সার্কুলার পথে সে কিন্তু স্থির। হ্যাঁ, বক্র পথে কোনো সরণ হয় না, আর বক্র পথে সরণ হয় না বলে এটাকে আমরা কি বলি হচ্ছে স্থির বলতে পারি। হ্যাঁ, এবং এই স্থির বলে আসলে সেখানে স্থিতি ঘর্ষণ বলটা কাজ করে, এবং আমরা বলতে পারি যে এই কেন্দ্রের সাপেক্ষে সে স্থির। ওকে, তোমরা একটু বলো, কষ্ট করে ফিডব্যাক দাও যে বুঝতে পারলা কিনা।
তোমরা একটু ফিডব্যাক দাও। আমরা রোজার মাস তো একটু কষ্ট হয়, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে মনে করো কষ্টটা আরো একটু বেশি লাগে। যাই হোক, একটু বলো যে এতটুকু বুঝতে পারছি কিনা। ফারজানা ফেরদৌস পপি বলছো অনেক ভালো বুঝছো। নেক্সট ক্লাস কালকেই হবে, আমি ইফতারির পরে তোমাদের জানাই দেবো। হ্যাঁ, ক্লাসের টাইমিং সবই আমি বলে দেবো, পোস্ট আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, চেষ্টা করলাম যতটুকু সম্ভব এটা দেখানোর। হ্যাঁ, এই টপিকটা আমাদের বইতে অতটা ডিটেলসে নাই, বাট এটা থেকে বোর্ডে কোশ্চেন আসে, বোর্ডে বিভিন্ন সময় কোশ্চেন আসতে দেখা যায়। ওকে, আমরা নিব। হ্যাঁ হ্যাঁ রিহান আনজিম, আজকে আমরা কালকে ব্যাংকিং কোন পড়বো। ওকে, একটু এখন থেকে তোমরা মানে এই মানে খাতায় একটু নোট আকারে একটা কথা লিখে রাখো। খাতায় এই টপিকটার নিচে নোট আকারে একটা কথা লিখে রাখো যে সমতল রাস্তায় কেন্দ্রমুখী বলের যোগান দেয় এফএস। মানে খেয়াল করো, এফএস কি কেন্দ্রের দিকে কাজ করে না? কেন্দ্রের দিকে যে কাজ করে তার নামই কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল সৃষ্টি করতেছে কে? এফএস। এই জন্য আমরা এটাকে বলতে পারি যে কেন্দ্রমুখী বলের যোগান দেয় কে? এফএস। বা কেন্দ্রমুখী বলকে সাপ্লাই দেয় কে? এফএস। তাহলে এখান থেকে তুমি নোটের মধ্যে লিখবা যে সমতল, নোটে লিখবা, হ্যাঁ খাতার মধ্যে লিখবা নোটে, যে সমতল রাস্তায় গাড়ির বাঁকের ক্ষেত্রে বা যানবাহনের বাঁকের ক্ষেত্রে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে স্থিতি ঘর্ষণ বল। এটা লিখে নিবা। বৃত্তাকার পথে গতি ও ঘর্ষণ বল কাজ করবে না? হ্যাঁ আপু করবে, সরি মোজাম্মেল হক অবশ্যই করবে, যেহেতু সে গতিশীল আছে। হ্যাঁ, তাকে কিন্তু আমি, খেয়াল করো, এই বস্তুকে কিন্তু আমি গতিশীলও বলতেছি আবার স্থিরও বলতেছি। গতিশীল কেন? কারণ তার একটা বেগ আছে, তো বেগ না থাকলে তো সে আর মুভ করতে পারবে না। ওই বেগ আছে বলে বেগের অপোজিট সাইডে যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা গতীয় ঘর্ষণ বল বলি। আর সে কিন্তু সেন্টারের সাপেক্ষে স্থির, কারণ সেন্টারের সাপেক্ষে কিন্তু তার সরণের চেঞ্জ হয় নাই। তো সরণের চেঞ্জ না হলে তাকে আমরা স্থির বলতে পারি। তো সেন্টারের সাপেক্ষে সে যেহেতু স্থির, তাই সেন্টারের দিকে কাজ করে হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। বারবার দেখো টপিকসটা, একটু অন্যরকম টপিকস, এটা দেখো। হ্যাঁ, তাহমিদ ড্যানিয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট কমেন্টস। সিনথিয়া জান্নাত, ওকে থ্যাংক ইউ সো মাচ বুঝার জন্য। সবাই খুব ভালো রেসপন্স করছো, সবাইকেই থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ আমরা ডোরেমন, তুমি ঠিক বলছো ডোরেমন, দুইটা বল এখানে কাজ করতেছে, কেন্দ্রীয় বল আর ঘর্ষণ বল। আদিল আহমেদ, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে রেসপন্স করার জন্য। আচ্ছা, যারা হচ্ছে মালিহা রহমান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো যারা হচ্ছে ক্লাসটা একদম শেষে জয়েন করেছো ক্লাসটা, তারা একটু শেয়ার করে দিও ক্লাসটা। ওকে, তো ক্লাসটা শেয়ার করলে কি হবে, তুমি তোমার টাইমলাইনে থেকে যাবে এবং পরবর্তীতে তুমি ক্লাসটা দেখতে পারবা। হ্যাঁ, আর আরেকটা কথা, আমরা নেক্সট ক্লাস কালকেই নিব, নিউটনের বলবিদ্যার উপরে আমরা কালকেই নেক্সট ক্লাসটা নিব। কালকে আমরা ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা করব। তো তোমাদের থাকবে যে এই ক্লাসটা শেয়ার করা এবং অবশ্যই বাসায় নোট করে রাখা এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করা। আজকের ক্লাসটা কেউ যদি না করো, কালকের ক্লাসটা বুঝতে কিন্তু অত্যন্ত কষ্ট হবে, এটা আমি বলে দিলাম। তো অবশ্যই আজকের ক্লাসটা করতে হবে। আমি তাদেরকেই কালকের ক্লাস করতে বলবো যারা আজকের ক্লাসটা ফুলফিল ভাবে করতেছো। যারা আজকের ক্লাসটা ফুলফিল ভাবে করতে পারো নাই, তোমরা শেয়ার করে রাখো নিজের টাইমলাইনে, তাহলে পরবর্তীতে তোমরা কি করতে পারবা, এই লাইভ ক্লাসটা দেখতে পারবা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।